চতুর্থ পর্ব দ্য wound is the place where the light enters you by মৌলানা জালালউদ্দিন রুমি। সেতুবন্ধন। মার্কিন যুক্তরাষ্ট্রের নিক্সন প্রশাসন ছিল সম্পূর্ণভাবেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী এবং পাকিস্তানের স্বৈরাচার সামরিক সরকারের বর্বর কর্মকাণ্ডের অন্ধ সমর্থক ও সহায়তাকারী। কিন্তু মার্কিন ডেমোক্র্যাট মেজরিটি কংগ্রেস ছিল মুক্তিযুদ্ধের প্রতি সহানুভূতিশীল। কংগ্রেসম্যান কর্নেলিয়াস গ্যালেঘার কংগ্রেসে প্রদত্ত তার বস্তুনিষ্ঠ রিপোর্টে বলেন, সন্ত্রাস সকল সময় মানুষকে দাবিয়ে রাখতে পারে না। তা কখনোই তাদের বিশ্বস্ততা ও সহানুভূতিকে জয় করে না। তা শুধু স্বৈরাচার যার অধীনস্থ তাদের করা হয়েছে তা বন্ধ করার জন্য এবং তাদের জীবন তাদের সম্মান ও স্বাধীনতার জন্য সংকল্পকে জোরদারি করে থাকে। সন্ত্রাস যতখানি পাশবিক হবে, প্রতিরোধও ততখানি দৃঢ় হবে। পূর্ব পাকিস্তানে আজ সে ধরনেরই যুদ্ধ বৃদ্ধি পাচ্ছে। আমাদের সামনে একটা নতুন ভিয়েতনাম ঘটতে যাচ্ছে। পাকিস্তান তার বর্তমান আকারে টিকতে পারবে না। তার কারণ আমরা পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র ভারতকে দূরে সরিয়ে দিচ্ছি। আমরা পূর্ব পাকিস্তানের ৭.৫ কোটি মানুষকে দূরে সরিয়ে দিচ্ছি। একটি বেপরোয়া সরকারের বর্বর কর্মকাণ্ডের সঙ্গে নিজেদের সংযুক্ত করে আমরা মানুষ হিসেবে আমাদের মানবতাবাদী, মুক্ত এবং মুক্তিপ্রিয় ভাবমূর্তিকে কলঙ্কিত করছি। ১৭ এপ্রিল বাংলাদেশ সরকারের মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ দিবসে প্রদত্ত ভাষণে আব্দুর দ্বিত্বহীন কণ্ঠে বলেছিলেন, পাকিস্তান আজ মৃত এবং অসংখ্য আদম সন্তানের লাশের তলায় তার কবর রচিত হয়েছে। স্বাধীন বাংলাদেশ আজ বাস্তব সত্য। ৭.৫ কোটি বাঙালি অজেয় মনোবল ও সাহসের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের জন্ম দিয়েছে এবং প্রতিদিন হাজার হাজার বাঙালি সন্তান রক্ত দিয়ে এই নতুন রাষ্ট্রকে লালিত পালিত করছেন। দুনিয়ার কোনো জাতি এই নতুন শক্তিকে ধ্বংস করতে পারবে না। আজ হোক কাল হোক দুনিয়ার ছোট বড় প্রতিটি রাষ্ট্রকেই গ্রহণ করতে হবে এই নতুন জাতিকে। স্থান দিতে হবে বিশ্ব রাষ্ট্রপুঞ্জে। আব্দুর সেদিনের আত্মপ্রত্যয়ী ও স্বাধীনতার প্রশ্নে আপোষহীন বক্তব্যের যেন সুস্পষ্ট আভাস দেখতে পাওয়া যায় কংগ্রেসে গ্যালেঘারের প্রদত্ত উপরোক্ত রিপোর্টের ৫ অনুচ্ছেদে। The war of East Pakistani's liberation and independence may already be too far gone for a settlement short of independence through the processes of political conciliation and negotiation. সিনেটের শরণার্থী বিষয়ক সাব কমিটির সভাপতি সিনেটর এডওয়ার্ড কেনেডি ৭১-এর ২৬ আগস্ট যুক্তরাষ্ট্রের জাতীয় প্রেস ক্লাবে প্রদত্ত এক মর্মস্পর্শী ভাষণে অকাঠ্য তথ্য ও যুক্তির মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার চিত্র তুলে ধরেন। তার এই আন্তরিক ভাষণে তিনি নিজ সরকারেরও কড়া সমালোচনা করেন, যেটি ৮ সেপ্টেম্বর ৭১-এ কংগ্রেসের রেকর্ডভুক্ত হয়। পাকিস্তানের সামরিক সরকারের নির্দেশে নিরস্ত্র ও নিরীহ বাঙালিদের ওপর যে ভয়াবহ গণহত্যা শুরু হয়েছিল তার স্মৃতিকে সুপরিকল্পিতভাবেই বাংলাদেশের তরুণ মানস থেকে মুছে ফেলার প্রয়াস নিয়েছে স্বাধীনতা বিরোধী গোষ্ঠী। বর্তমান বিশ্ব রাজনীতিতে অপ্রতিদ্বন্দ্বী পরাশক্তি, স্বৈরাচারী, সামরিক ও একনায়কবাদী সরকার, ধর্মীয় ও কর্পোরেট মৌলবাদী শক্তি সহায়তাকারী, যুক্তরাষ্ট্র সরকারের উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া দ্বন্দ্বপূর্ণ আচরণ, অমানবিক ও সাম্রাজ্যবাদী ভূমিকার প্রেক্ষিতে ও গণহত্যার দলিল রূপে কেনেডির সুদীর্ঘ বক্তব্যের কিছু অংশ এখানে প্রাসঙ্গিক। অনুবাদ লেখকের। আমি জাতীয় প্রেস ক্লাবের সদস্যদের কাছে কৃতজ্ঞ। আমার ১ সপ্তাহব্যাপী ভারতের শরণার্থী শিবির পরিদর্শনের অভিজ্ঞতা, যার দৃশ্যকে আধুনিককালের সবচেয়ে মর্মান্তিক মানব দুর্দশার ঢেউ হিসাবে বর্ণনা করা যায়, সেই সম্বন্ধে বড় সুযোগ দেওয়ার জন্য। ওয়াশিংটন পোস্টের ২৯ জুলাই ৭১-এর রিপোর্টে আন্তর্জাতিক ত্রাণ কমিটির প্রধান অ্যাঞ্জিয়ার বিডল ডিউকের ভবিষ্যৎবাণী, যাকে তিনি ওই বছরের শেষ নাগাদ শরণার্থী সংখ্যা ১ কোটিতে পৌঁছবে বলে উল্লেখ করেন। লেখক। এই পুরো দুঃখজনক ঘটনা পৃথিবী এখনও অনুধাবন করেনি। আমি আপনাদের বলতে পারি যে আপনারা নিজেরা সরাসরি ঘটনাটি না দেখা পর্যন্ত এর বিশালতাকে অনুধাবন করতে পারবেন না। ভারতে পূর্ব বাংলার সীমান্তবর্তী পুরো এলাকা, পশ্চিমে কলকাতা এবং পশ্চিম বাংলা থেকে উত্তরে জলপাইগুড়ি ও দার্জিলিং ডিস্ট্রিক্ট এবং পূর্বে ত্রিপুরা প্রদেশের আগরতলার শরণার্থীদের এলাকাগুলি আমি পরিদর্শন করেছি। আমি ক্যাম্পে জড়ো হওয়া অগণিত শরণার্থীর কথা শুনেছি। এরা খোলা মাঠ বা গণদালানের পেছনে অস্থায়ী আশ্রয়স্থলে বেঁচে থাকার সংগ্রাম করছিল, অথবা মরিয়া হয়ে পালানোর জন্য দিনের পর দিন, এমনকি সপ্তাহের পর সপ্তাহ তারা পশ্চিমবঙ্গের রাস্তার পথে হাঁটছিল।
তাদের চেহারা ও তাদের কাহিনী এক লজ্জাজনক লোকগাথার মধ্যে খোদিত, যার ফলে বিশ্বজোড়া মানুষের নৈতিক চেতনাবোধ আপ্লুত হয় উচিত। আপনারা শিশুদের দেখতে পাবেন, যাদের ছোট্ট হাড়গোড়ের ওপর তাদের চামড়া খুলে রয়েছে, তাদের মাথা তোলারও সুপ্তি নেই। এই সব শিশু আর কখনোই সুস্থ হবে না, এই ভাবনায় তাদের অভিভাবকদের চোখে আপনারা হতাশাগ্রস্ত দৃষ্টি দেখবেন। সবচেয়ে কঠিন হল মাত্র পূর্বরাতেই মৃত্যুবরণ করা শিশুর লাশ অবলোকন করা। তদুপরি বহু সীমান্তবর্তী ভারতীয় নাগরিকের গ্রামও পাকিস্তানি সৈন্যবাহিনীর শেলের আক্রমণের মধ্যে পড়ে। ভারত সরকার যখনই মানব দুর্দশার স্রোত তার সীমান্ত অতিক্রম করতে দেখল, সে তখন তার এলাকায় বেষ্টনী দিয়ে শরণার্থীদের প্রবেশ প্রত্যাখ্যান করতে পারত। কিন্তু ভারতের চিরস্থায়ী কৃতিত্ব যে সে করুণার পথ বেছে নিয়েছে। শরণার্থীর সাহায্য ও বন্দোবস্তের জন্য ভারত সরকার বিরাট প্রচেষ্টা নিয়েছে, যা ইতিহাস লিপিবদ্ধ করবে এবং স্মরণ করবে। ৩৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এক ৫৫ বছর বয়সী বেসামরিক রেলওয়ে কর্মচারী এবং সে মুসলিম, ভোর দুপুরে আর রেলরোডে স্টেশনের ওপর পাকিস্তানি সেনাদের অর্থহীন আক্রমণের কথা আমাকে জানাল। সে বলল, আমি জানি না তারা আমাকে কেন গুলি করল। আমি কোনো রাজনৈতিক দলভুক্ত নই, আমি একজন রেলওয়ে ক্লার্ক মাত্র। আরও দুঃখজনক হল নির্দোষ ও অশিক্ষিত গ্রাম্য অধিবাসীদের অভিজ্ঞতার বর্ণনা। দুর্ভাগ্যক্রমে দক্ষিণ এশিয়ায় আমেরিকার বর্তমান চেহারা অতীতের দক্ষিণ পূর্ব এশিয়া থেকে তেমন ভিন্ন নয়। এই ভাবমূর্তিটি সেই আমেরিকার যে সামরিক নিষ্পেষণকে সমর্থন করে এবং সামরিক ত্রাসে ইন্ধন যোগায়। এই ভাবমূর্তিটি সেই আমেরিকার যে স্বাচ্ছন্দ্য স্বেচ্ছাচারী সরকারের সঙ্গে মিল স্থাপন করে। আমেরিকানদের জন্য এই বিশাল মানব দুর্দশার কারণ আনার এখনই সময় এসেছে। পূর্ববাংলার জন্য ইস্যু প্রথম হতেই ছিল আত্মনির্ধারণ এবং গণতান্ত্রিক নীতিমালা। পশ্চিম পাকিস্তানের বহু বছরের রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য, দীর্ঘ সামরিক শাসন এবং নির্বাচনের অপূর্ণ প্রতিজ্ঞার পর শেষ পর্যন্ত গত ৭ই ডিসেম্বর অবাধ নির্বাচন পূর্ব পাকিস্তানে অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে পূর্ব বাংলার আওয়ামী লীগ দল এবং তার নেতা শেখ মুজিবুর রহমান প্রায় ৮০% বেশি ভোট পেয়ে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। এভাবেই জাতীয় পরিষদে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বেসামরিক গণতান্ত্রিক শাসন পদ্ধতিতে প্রত্যাবর্তন করার জন্য নূতন সংবিধানের খসড়া প্রণয়নের দায়িত্ব পায়। কিন্তু তারপর যা ঘটল তা বিলম্ব ও ধোঁকাবাজিরই নমুনা এবং সামরিক শাসনকে পুনরায় আহ্বান করা হল। স্বায়ত্ত শাসনের লক্ষ্যে ৬ দফার প্রস্তাবটি নিয়ে শেখ মুজিব ও প্রেসিডেন্ট ইয়াহিয়ার মধ্যে আপোষ মীমাংসা মন্থর গতিতে চলতে থাকল এবং তার অবনতিও ঘটল ২৫ মার্চ রাতে সন্ত্রাস ও রক্তপাতের মধ্যে দিয়ে, যার হঠাৎ বিস্ফোরণ ঘটল। পূর্ববাংলার এই অবস্থায় আমেরিকানদের বিশেষ করে মর্মপীড়া হওয়া উচিত, কারণ আমাদের সামরিক যন্ত্রপাতি, আমাদের বন্দুক ও ট্যাঙ্ক এবং প্লেন যা এক যুগের বেশি সময় ধরে প্রেরণ করা হচ্ছে, তা নিদারুণ দুর্দশাকে লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেতেই সহায়তা করছে। আরও বেদনাদায়ক ব্যাপার হল যে আমাদের দেশের উচ্চতম স্থানে অধিষ্ঠিত কর্মকর্তাদের নির্দেশেই সামরিক রসদগুলো চালান দেওয়া হচ্ছে বলে প্রতীয়মান হয়। আমেরিকার সামরিক রসদ নিয়ে পাকিস্তানি জাহাজ পশ্চিম পাকিস্তানের উদ্দেশ্যে অবিরত আমেরিকার বন্দর ত্যাগ করছে। এই ব্যাপারগুলো খুবই লজ্জাকর ও দুঃখজনক, কেননা এগুলোকে একটি কলমের একটি সহজ খোঁচায় নিবৃত করা যেত। আপনারা হয়তো বলবেন যে এ কি আমাদের কোনো বিষয় নয় যে জড়াতে হবে, বিশ্বের দারোগাগিরি আমরা করতে পারি না। তা হয়তো সঠিক, কিন্তু শীতল সত্য হল যে আমরা পূর্ব বাংলায় ইতোমধ্যেই জড়িয়ে গিয়েছি। আমাদের অস্ত্র জড়িয়ে গিয়েছে, আমাদের অর্থ যা বিগত ২ দশক যাবৎ অর্থনৈতিক সাহায্য হিসেবে বিনিয়োগ করা হয়েছে তাও বিজড়িত। প্রশ্ন এটি নয় যে আমরা জড়াবো কিনা, বরং কিভাবে জড়াবো। এটি প্রশ্ন নয় যে আমরা তহবিল হতে অর্থ ব্যয় করব কিনা, বরং আমরা কিভাবে ব্যয় করছি। আমরা কি আরও অস্ত্রের যোগান দিচ্ছি, নাকি জনহিতকর কর্মসূচি যা সারি এবং প্রচণ্ড বিপদগ্রস্ত এলাকায় উপশম আনতে পারে তাতে বিনিয়োগ করছি। স্বাধীনতার জন্য পূর্ব বাংলার বাঙালিদের ব্যাকুল বাসনাকে লক্ষ্য করে সত্য ও সমবেদনার দীপ্তিতে উদ্ভাসিত এই অনন্য বক্তব্যটির ইতি কেনেডি টেনেছিলেন বাঙালির গর্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিকাব্য হতে উদ্ধৃতি দিয়ে। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। জাতীয় প্রেস ক্লাবে প্রদত্ত কেনেডির এই ভাষণটি দীর্ঘ ৩৯ বছর পরও তার প্রাসঙ্গিকতা হারায়নি। তার বক্তব্যের একটি বিশেষ অনুচ্ছেদে আমার চোখ বারবারই ঠেকে গিয়েছে।
কোনো ব্যক্তির নাম না উল্লেখ করলেও স্বাধীন বাংলাদেশের দুর্যোগে মার্কিন সরকারের কি করণীয় এ প্রসঙ্গে স্বাধীন বাংলাদেশ সরকারের প্রতিনিধি আওয়ামী লীগের এক কর্মকর্তার মন্তব্য তার মনে এতখানি রেখাপাত করে যে তিনি মন্তব্যটিকে তার বক্তব্যের মধ্যে তুলে ধরেন। কেনেডি বলেন, পূর্ব বাংলার নেতৃবৃন্দ যাদের সঙ্গে আমি আলাপ করেছি এবং যারা বর্তমানে বাংলাদেশ সরকারের অঙ্গ, তাদের কণ্ঠে পরিহাস ব্যক্ত হয়েছে। এই নেতৃবৃন্দ আমেরিকায় আসবেন না সাহায্য চাওয়ার জন্য। একজন আওয়ামী লীগ কর্মকর্তা এভাবে বললেন, বহু রাষ্ট্র এবং বহু মানুষ আমেরিকায় আসে বিলিয়ন ডলার চাওয়ার জন্য, যা দিয়ে আরও অস্ত্র, আরও রসদ সংগ্রহ করবে। আমরা বাঙালিরা শুধু এটুকুই চাই যে তোমরা কোনো কিছুরই যোগান দিও না, না অস্ত্র, না অর্থ, কোনো পক্ষকেই নয়। তোমরা যেন শুধু নিরপেক্ষতা অবলম্বন করো। ১৯৭১ সালে ব্যারিস্টার আমিরুল ইসলাম, মুস্তফা সারওয়ার, ড স্বদেশ বোস ও ড এ.আর. মল্লিক সহ আরও কয়েকজন কেনেডির সঙ্গে কলকাতায় সাক্ষাৎ করেছিলেন। কেনেডির বক্তৃতায় উল্লিখিত উক্তিটি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কে করেছিলেন জানার জন্য আমি যুক্তরাষ্ট্র থেকে ফোনে ব্যারিস্টার আমিরুল ইসলামের সঙ্গে ঢাকায় কথা বলি ২৫ ডিসেম্বর ২০০৬। তিনি জানালেন যে স্বাধীন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের প্রিন্সিপাল অ্যাড হিসেবে কেনেডির কাছে তিনিই এ উক্তিটি করেন। আমিরুল ইসলাম বললেন, ওই উক্তিটি তাজউদ্দিন ভাইয়ের চিন্তাধারার সঙ্গে একাত্ম ছিল। একটি জাতির সবচেয়ে বড় সম্পদ হল আত্মমর্যাদা, যার বিকাশ সম্ভবপর হতে পারে আত্মমর্যাদাশীল, ন্যায়পরায়ণ, সবল নেতৃত্বের গুণে। গণহত্যার শিকার, যুদ্ধরত, হতদরিদ্র, সমস্যার ভারে জর্জরিত ৭১-এর বাংলাদেশ আশ্চর্য প্রত্যয়ে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের প্রতিনিধির কাছে তুলে ধরেছিল বাংলাদেশের হৃদয়, যার পুরোটাই গৌরবমণ্ডিত আলোর আভায় ভরপুর। যুক্তরাষ্ট্র সরকারের একটি প্রতিবাদী কণ্ঠস্বর ও শানিত বিবেকের প্রতিমূর্তি ঢাকার কনসাল জেনারেল আর্চার ব্লাড, যিনি বাংলাদেশে নিযুক্ত ২০ জন মার্কিন কূটনীতিকের স্বাক্ষরসহ পাকিস্তানের প্রতি যুক্তরাষ্ট্রের অনৈতিক সমর্থনের তীব্র প্রতিবাদ করেন ও বাংলাদেশে গণহত্যা বন্ধের জন্য মার্কিন প্রশাসনের কর্মপন্থার পরিবর্তন দাবি করে কড়া চিঠি পাঠিয়েছিলেন। ৬ এপ্রিল ১৯৭১-এ আর্চার ব্লাডের পাঠানো টেলিগ্রামটি স্টেট ডিপার্টমেন্টে পৌঁছলে আরও ৯ জন উচ্চপদস্থ কর্মকর্তা তাতে স্বাক্ষর করেন। এরপর তাকে নিক্সন ও কিসিঞ্জার শাস্তির স্বরূপ অবিলম্বে ওয়াশিংটনে ডেকে পাঠান। শুধু তাই নয়, গণহত্যার এক পর্যায়ে পররাষ্ট্রমন্ত্রী কিসিঞ্জার গণহত্যাকারী জেনারেল ইয়াহিয়া খানকে পাঠানো বার্তায় ধন্যবাদ জ্ঞাপন করেন তার তথাকথিত কৌশলপূর্ণ ও কোমল আচরণের জন্য। ৭১-এর মুক্তিযুদ্ধের পটভূমিতে দাঁড়িয়ে আমি যুক্তরাষ্ট্রকে আবিষ্কার করি নানা রঙে: অমানবিক আমেরিকা ও মানবিক আমেরিকা, উৎপীড়কের সহায়ক আমেরিকা ও আর্তের দুঃখে দরদী আমেরিকা। যুক্তরাষ্ট্রের পরস্পর বিরোধী আচরণের মধ্যে দিয়েই যেন মানব প্রকৃতি সম্বন্ধেও ধারণা গড়ে উঠতে শুরু করে। সাদা ও কালোর সরল বিভাজন অতিক্রম করে শুরু হয় বর্ণালী রং খোঁজার পালা। বাঙালির ন্যায়ভিত্তিক মুক্তি সংগ্রামের পক্ষে যুক্তরাষ্ট্রের অরাজনৈতিক সংগঠনগুলো অনন্য ভূমিকা রাখে। জগৎবিখ্যাত সেতারবাদক পণ্ডিত রবিশঙ্করের অনুরোধের প্রতি সম্মান ও সমর্থন জানিয়ে বিটলসের বিশ্বনন্দিত শিল্পী জর্জ হ্যারিসন বাংলাদেশের জন্য কনসার্টের আয়োজন করেন। ১ এপ্রিল ১৯৭১-এ নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের জনসমুদ্রে দ্য কনসার্ট ফর বাংলাদেশ নামের এই অভূতপূর্ব সঙ্গীত অনুষ্ঠানটি ছিল আমেরিকার ইতিহাসের সর্ববৃহৎ চ্যারিটি কনসার্ট। নামি দামি সেলিব্রিটির সমন্বয়ে অনুষ্ঠিত এই বিশাল কনসার্টটি ছিল পরবর্তীকালের ইথিওপিয়া, দক্ষিণ আফ্রিকা প্রভৃতি খ্যাতনামা চ্যারিটি কনসার্টগুলোর পথিকৃৎ। জর্জ হ্যারিসন তার স্বপ্নীল চোখ মেলে আবেগ ভরা কণ্ঠে বাংলাদেশের জন্য গান গেয়ে লক্ষ কোটি মুক্তিকামী বাঙালির হৃদয়ে চিরস্থায়ী আসন গড়ে নেন। জর্জ হ্যারিসনের কথা ও সুরে গাওয়া বাংলাদেশ গানটি মাধ্যমে মুক্তিসংগ্রামরত বাংলাদেশ সারা বিশ্বের নিমেষেই ব্যাপক পরিচিতি লাভ করে। শিল্পীরা যখন তাদের জনপ্রিয়তাকে মানবাধিকার ও মানবিক কর্মকাণ্ডে নিবেদন করেন, তা কতখানি সার্থকতা লাভ করতে পারে তার প্রমাণ এই বাংলাদেশ কনসার্ট। এই কনসার্ট থেকে উপার্জিত $২.৫ লাখ দান করা হয় জাতিসংঘের ইউনিসেফ শিশু তহবিলে ভারতীয় শরণার্থী শিবিরে মরণাপন্ন ও রোগাক্রান্ত বাংলাদেশি শিশুদের কল্যাণে। বাংলাদেশি কনসার্টের সাফল্যে অনুপ্রাণিত হয়ে জর্জ হ্যারিসন ফান্ড ফর ইউনিসেফ প্রতিষ্ঠিত হয় বাংলাদেশি শিশুসহ বিশ্বের সকল শিশুদের সাহায্যার্থে। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ জোরগতিতে এগিয়ে চলছে অধিকাংশ মানুষের প্রাণঢালা সাহায্য, সমর্থন ও সহযোগিতার মধ্যে দিয়ে।
আমাদের ছোট ফ্ল্যাটটিতে মানুষ অবিরত আসছে নিত্য নতুন খবর নিয়ে। শুধু আব্বুর কাছ থেকেই কোনো খবর নেই। তার সঙ্গে আবার কবে দেখা হবে সে সম্বন্ধেও আমরা অনিশ্চিত। এর মধ্যেই হঠাৎ আমাদের অবাক করে দিয়ে আব্বু উপস্থিত হলেন আমাদের 2 রুমের ছোট ফ্ল্যাটটিতে। উল্টো দিকের ফ্ল্যাটে সৈয়দ নজরুলের সঙ্গে সভা শুরু হওয়ার বেশ আগেই তিনি চলে এলেন আমাদের কাছে। আমাদের শোবার খাটের উপর জড়ো হয়ে বসে আমরা মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম আব্বুর সীমান্ত পাড়ি দেওয়ার কাহিনী। আমার ও রিমির কৌতূহলী প্রশ্নেরও তিনি উত্তর দিলেন তার স্বভাবসিদ্ধ নম্রতা ভরা কণ্ঠে। শৈশবের প্রারম্ভে তার কাছে শোনা রূপকথা ও লোককাহিনীর চেয়েও আকর্ষণীয় মনে হল তার বিজয়ের পথে যাত্রার শিহরণ জাগানো কাহিনী। এই বিবরণের কিছু অংশে ব্যারিস্টার আমিরুল ইসলামের বর্ণনা ও প্রাসঙ্গিক রেফারেন্স যোগ করা হয়েছে। 25 মার্চ রাতে আম্মা বাগানের ঝোপের আড়াল থেকে দেখেছিলেন যে আব্বুকে নিয়ে গাড়িটি আমাদের বাড়ির সামনের 7 মসজিদ সড়কের ডানদিকে ঝিগাতলার দিকে ছুটে যায় এবং কিছুক্ষণের মধ্যেই আরেকটা গাড়ি ঘুরে এসে আবার আমাদের বাড়ির সামনে দিয়ে বাঁদিকে লালমাটিয়ার দিকে শাঁ করে মিলিয়ে যায়। ঝিগাতলার কাছাকাছি 13 নম্বর সড়কে ড কামাল হোসেন তার এক আত্মীয়ের বাড়িতে নেমে পড়েছিলেন। পরে তিনি পাকিস্তানি সেনাদের হাতে বন্দী হয়ে পশ্চিম পাকিস্তানের কারাগারে স্থানান্তরিত হন। সুদীর্ঘ 9 মাস বন্দী থাকা অবস্থায় তার ওপর পাকিস্তানি সেনারা প্রচণ্ড মানসিক নির্যাতন চালায়। আব্বু ও ব্যারিস্টার আমিরুল ইসলাম লালমাটিয়ার রেলওয়ের সাবেক চিফ ইঞ্জিনিয়ার গফুর সাহেবের বাড়িতে আশ্রয় গ্রহণ করেন। তারা সেখানে আশ্রয় নেওয়ার 5-7 মিনিটের মধ্যেই পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণ শুরু হয়। চারদিকে ব্রাশ ফায়ারের শব্দ এবং মানুষের মরণ আর্তনাদে কেঁপে কেঁপে ওঠে। মধ্যরাতের আকাশ ভরে যায় আগুন আর কালো ধোঁয়াতে। এই সময় আব্বু কেঁদে ফেলেন মুজিব কাকুর কথা ভেবে। তিনি বলেন, এবার দস্যুরা 32 নম্বর বঙ্গবন্ধুর বাড়িতে হামলা করছে। গফুর সাহেবের বাড়িতে যদি তল্লাশি শুরু হয় তখন আব্বু নিজেকে পরিচয় দেবেন গফুর সাহেবের ঠিকাদার মোহাম্মদ আলী হিসেবে, আর আমিরুল ইসলাম হবেন গফুর সাহেবের ভাতিজা, নাম রহমত আলী। এই তাৎক্ষণিক সিদ্ধান্তটি নিয়ে তারা প্রস্তুত হলেন বিপদের মোকাবেলায়। গফুর সাহেবের বাড়ির ছাদের উপরে নিজেদের আড়াল করে তারা দেখলেন তাণ্ডবলীলা। পরে তারা অন্য বাড়িতে আত্মগোপন করার প্রাক্কালে পাকিস্তানি সৈন্যের হাতে লালমাটিয়ার পানির ট্যাঙ্কের নিরাপত্তা প্রহরীকে প্রহরিত হতে দেখলেন। ট্যাঙ্কের পানি সরবরাহ করানোর জন্য এই প্রহার। আব্বুদের আত্মগোপনের স্থানটি ছিল মোহাম্মদপুরের অবাঙালি বিহারি অধ্যুষিত এলাকার কাছেই। তারা মুখে রুমাল বাঁধা ও মাথায় উর্দি পরা বিহারিদের পার্শ্ববর্তী বস্তিতে আগুন ধরিয়ে দিতে দেখলেন। আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য বস্তির নারী পুরুষ ও শিশুরা তাদের ঝুপড়ি থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গেই তাদের ওপর চলল পাকিস্তানি সেনাদের অবিরাম ব্রাশফায়ার। অসহায় ও নিরপরাধ মানুষের ওপর পাকিস্তানি সেনাদের বর্বরতা প্রত্যক্ষ করে পাকিস্তানি সেনাবাহিনীকে উদ্দেশ্য করে আব্বু সেদিন মন্তব্য করেছিলেন, এরা হারবে। 27 মার্চ সকালে কারফিউ তুলে নেওয়া হয় 1.5 ঘণ্টার জন্য। এই সময় আব্বু দ্রুত সিদ্ধান্ত নিলেন যে 7 মসজিদ রোড পার হয়ে রায়ের বাজারের পথ দিয়ে শহর ত্যাগ করবেন। লুঙ্গি, পাঞ্জাবি, মাথায় সাদা টুপি পরিহিত, হাতে লোক দেখানো বাজারের থলির আড়ালে কোমরে গোজা পিস্তল আড়াল করে আব্বু চললেন গ্রামের উদ্দেশ্যে। গফুর সাহেবের বাসায় অতিকায় রাইফেলটিকে ফেলে যেতে হয়, তিনি সেটি প্লাস্টিক মুড়ে মাটিতে পুঁতে রাখেন। আমাদের বাড়ির কাছাকাছি এসে তার ভীষণ ইচ্ছা হচ্ছিল আম্মাসহ বাড়ির সকলের খবর নেওয়ার। তারা কি বেঁচে রয়েছেন না সেনাবাহিনীর হাতে মৃত্যুবরণ করেছেন? এই চিন্তাটা ব্যক্ত করার পর দুর্গম পথের সাথী আমিরুল ইসলাম প্রচণ্ড আপত্তি জানালেন। এই কাজটায় রয়েছে প্রচণ্ড ঝুঁকি। আব্বুও সিদ্ধান্ত পাল্টালেন। এই মানবিক দুর্বলতাকে তিনি ঝেড়ে ফেললেন 7.5 কোটি মানুষের মুক্তির স্বার্থে। বাংলার গ্রামেগঞ্জে ও পথের প্রতি বাঁকেই তারা পেলেন মানুষের প্রাণঢালা ভালোবাসা, আদর ও আপ্যায়ন। এরই মধ্যে বাবুবাজার পুলিশ ফাঁড়ির কনস্টেবল রোস্তমের সঙ্গে তাদের দৈবাত দেখা হয়ে যায়। ওই ভাড়িতে পাকিস্তানি সেনারা আক্রমণ চালিয়ে ঘুমন্ত পুলিশ কনস্টেবলদের গুলি করে হত্যা করেছে। সে কোনো মতে প্রাণ নিয়ে পালিয়েছে। রোস্তম আব্বুদের কাছে সে ঘটনা বর্ণনা করে। ঢাকা ছেড়ে বিভিন্ন গ্রামগঞ্জের ভেতর দিয়ে যাওয়ার পথে 28 মার্চ রাতে পদ্মার তীরবর্তী গ্রাম আওরঙ্গাবাদে শুকুর মিয়া নামের আওয়ামী লীগের এক কর্মীর বাড়িতে তারা আশ্রয় নেন। এই বাড়ির সকলেই তাঁতের ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। সেখানে তারা গোসল করে রাতের খাবার খেতে বসবেন, তখনই রেডিওতে শুনতে পান 7.5 কোটি মানুষের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুর পক্ষ থেকে মেজর জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা। 27 মার্চ সন্ধ্যায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমানের ইংরেজিতে এবং পরদিন বাংলায় সম্প্রচারিত ঘোষণাটি আব্বুসহ সামরিক ও বেসামরিক সকল বাঙালিকে অনুপ্রাণিত করে। পরদিন ভোরেই তারা সেই স্থান ত্যাগ করেন।
কখনো হেঁটে, কখনো খেয়া নৌকা ও রিকশায় চড়ে তারা পথ পাড়ি দিতে থাকেন। ফরিদপুর শহরে পৌঁছবার পূর্বে কিছু সময়ের জন্য তাদের ঘোড়াতেও চড়তে হয়। শহরের উপকণ্ঠে পৌঁছে তারা ঘোড়া ছেড়ে দেন, যাতে চিহ্নিত না হয়ে পড়েন, এজন্যই তারা এই ব্যবস্থা গ্রহণ করেন। এবারে রিকশাযোগে তারা পৌঁছান আওয়ামী লীগের নেতা ও এমপি ইমামউদ্দিনের বাড়িতে। এমপি ইমামউদ্দিন সে সময় বাড়ি ছিলেন না। ঢাকার মারাত্মক হত্যাযজ্ঞের কথা শুনে তিনি বাড়ি থেকে দূরে সরে স্থানীয় সংগ্রাম পরিষদের সদস্য, বাঙালি পুলিশ ও ইপিআরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছিলেন। বহু মানুষ সে সময় ফরিদপুর শহর ছেড়ে গ্রামে আশ্রয় গ্রহণ করে। চারদিকের আতঙ্কপূর্ণ থমথমে পরিবেশের মধ্যে বাড়িতে একাকী অবস্থানকারী ইমামউদ্দিনের স্ত্রী হাসি তাদের সাদরে অভ্যর্থনা জানালেন। তার সাহসিকতা, আতিথেয়তা ও তেজস্বী মনোভাব আবারও প্রমাণ করল যে বাংলাদেশের মুক্তি সংগ্রামে নারীর ভূমিকা অনন্য। ৩০ মার্চ সকাল 10:30টায় তারা ঝিনাইদহে পৌঁছলেন। স্থানীয় আওয়ামী লীগ সম্পাদক ও সংসদ সদস্য আব্দুল আজিজের বাড়িতে তারা আশ্রয় গ্রহণ করলেন। এখানেই দেখা হল মহকুমা পুলিশ কর্মকর্তা, স্বাধীনতার পরে ঢাকার পুলিশ সুপার মাহবুবউদ্দিন আহম্মদের সঙ্গে। তিনি অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে ওই এলাকায় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাচ্ছিলেন। তাঁর স্থাপিত কন্ট্রোল রুমের মাধ্যমে তখন যশোর ও কুষ্টিয়ার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সংবাদ বিনিময় হচ্ছিল। নড়াইলের এসডিও কামাল সিদ্দিকীও অত্যন্ত বীরত্বের সঙ্গে মুক্তি সংগ্রাম চালিয়ে যাচ্ছিলেন। আব্দুল আজিজ আব্দুকে তার একটি লুঙ্গি ব্যবহার করতে দেন। আব্বুর মুখে খোঁচা খোঁচা দাড়ি। তিনি দাড়ি না কামাতে মনস্থির করেন। ভারতের মনোভাব সম্বন্ধে তখন তিনি নিশ্চিত নন। যদি ভারত মুক্তিযুদ্ধকে সমর্থন না করে, তবে বাংলাদেশের মাটিতেই আত্মগোপন করে মুক্তিযুদ্ধ চালিয়ে যেতে হবে। সেই চিন্তা করে খোঁচা খোঁচা দাড়িসহ কৃষকের বেশভূষায় তিনি রওনা দেন চুয়াডাঙ্গায়। চুয়াডাঙ্গায় পৌঁছে দেখা হয় প্রাদেশিক পরিষদ সদস্য ডাক্তার আসহাবুল হক, জাতীয় পরিষদের সদস্য আফজালুর রশিদ বাজ প্রমুখের সঙ্গে। চুয়াডাঙ্গায় ইস্ট পাকিস্তান রাইফেলস ইপিআরের অসম সাহসী কমান্ডার মেজর আবু ওসমান চৌধুরীর নেতৃত্বে তখন প্রবল প্রতিরোধ করে উঠেছে। মেহেরপুরের মহকুমা প্রশাসক তৌফিকে ইলাহি চৌধুরীও সর্বতোভাবে মুক্তিযোদ্ধাদের সহায়তা করছেন। সাধারণ মানুষরা অকাতরে তাদের খাবার দাবার ভাগ করছে প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে। যশোর ও কুষ্টিয়ায় প্রতিরোধ যোদ্ধাদের বিজয় ও পাকিস্তানি সেনাদের পলায়নে আপামর জনসাধারণের মধ্যে বিপুল উদ্দীপনার সঞ্চার ঘটেছে। এরই মধ্যে আব্বু ভেবে চলেছেন, তার পরবর্তী পথের সন্ধান যেন একটু একটু করে উন্মোচিত হচ্ছে। উন্নত অস্ত্রশস্ত্রে সজ্জিত এই বিশাল পাকিস্তানি সামরিক বাহিনীকে খণ্ডযুদ্ধে বিজয়ের মাধ্যমে সাময়িকভাবে প্রতিহত করা সম্ভব, কিন্তু তাদের সম্পূর্ণরূপে পরাজিত করার জন্য দরকার প্রয়োজনীয় অস্ত্র, পর্যাপ্ত রসদ ও উন্নত প্রশিক্ষণের। এই দুরূহ কাজটিকে বাস্তবায়নের পথ কি? প্রতিবেশী রাষ্ট্র ভারত কতখানি সহায়তা করবে? 25শে মার্চের গণহত্যার কদিন আগেই 40টি দেশের দূতাবাসে প্রতিনিধিরা আব্বুর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। 7ই মার্চে মুজিব কাকুর ভাষণে স্বাধীনতা ও গেরিলা যুদ্ধের যে সুস্পষ্ট ইঙ্গিত ছিল, তারই প্রেক্ষাপটে ভাবের আদান প্রদান হয়েছিল। 7ই মার্চের 2-1 দিন পূর্বে মুজিব কাকুর নির্দেশে আব্বু ঢাকাস্থ ভারতীয় ডেপুটি হাইকমিশনার কেসি সেনগুপ্তের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। উদ্দেশ্য ছিল পাকিস্তানের শাসকেরা যদি সত্যি সত্যি পূর্ব বাংলায় ধ্বংসতাণ্ডব শুরু করে, তবে সেই অবস্থায় ভারত সরকার আক্রান্ত কর্মীদের রাজনৈতিক আশ্রয় প্রদান বা সম্ভাব্য প্রতিরোধ সংগ্রামে কোনো সাহায্য সহযোগিতা করবে কিনা জানতে চাওয়া। এই বিষয়ে দিল্লির মনোভাব জানতে সেনগুপ্ত দিল্লিতে যান। ভারতের সাধারণ নির্বাচনে ব্যস্ততার কারণে উচ্চ পর্যায় থেকে সংবাদ আনতে তার কিছুটা সময় লেগে যায়। ঢাকায় আব্বুর সঙ্গে সেনগুপ্তের সাক্ষাৎ হয় 17ই মার্চ। ওই সাক্ষাতে সেনগুপ্ত সুস্পষ্ট উত্তর না দিলেও আশ্বাস দিয়েছিলেন ভারতের সহযোগিতার। লেখক মইদুল হাসান এ সম্বন্ধে উল্লেখ করেন, এই বৈঠকে স্থির হয় তাজউদ্দিন শেখ মুজিবের সঙ্গে পরামর্শের পর সেনগুপ্তের সঙ্গে আবার মিলিত হবেন এবং সম্ভবত তখন তাজউদ্দিন সর্বশেষ পরিস্থিতির আলোকে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতার প্রকার ও ধরন সম্পর্কে নির্দিষ্ট আলোচনা চালাতে সক্ষম হবেন। 24শে মার্চে এই বৈঠকের কথা ছিল, কিন্তু শেখ মুজিব এই বিষয়ে কোনো আলোকপাত করতে না পারায় এবং নির্ধারিত সময় তাজউদ্দিনকে অসহযোগ আন্দোলন সংক্রান্ত নির্দেশাবলী সংশোধনের মুসাবিদায় ব্যস্ত রাখায় সেনগুপ্তের বৈঠক অনুষ্ঠিত হতে পারেনি। 30 মার্চ বেলা প্রায় 3টে। সীমান্তের উদ্দেশ্যে চলতে চলতে আব্বুর মাথায় জড়ো হচ্ছিল অজস্র চিন্তা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা প্রসঙ্গে ভারতের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য স্বাধীন বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে তৌফিক ইলাহি চৌধুরী ও মাহবুব উদ্দিন আহমেদকে ওপারে পাঠানোই যুক্তিযুক্ত মনে হল। আমরা দুই বোন সোৎসাহে প্রশ্ন করি, তারপর গৌরবদীপ্ত সময়ের যে ইতিহাস গল্পচ্ছলে আব্বু সেদিন বলে গিয়েছিলেন,
তার 2 নাবালিকা কন্যার কাছে তারই বিবরণ পরে অনুরণিত হয় আমির উল ইসলামের মুক্তিযুদ্ধের স্মৃতিকথায়। তিনি লিখলেন সেই ঐতিহাসিক সিদ্ধান্তটির কথা এভাবে: পলায়নী মনোবৃত্তি নিয়ে সীমান্ত পার হব না বলে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। স্বাধীন দেশের স্বাধীন সরকারের প্রতিনিধি হিসেবে যোগ্য মর্যাদা নিয়েই আমরা ভারতে যাব। স্বাধীন দেশের প্রতিনিধি হিসেবে আমাদের গ্রহণ করলেই প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আমাদের আলোচনা সম্ভব। তৌফিক ইলাহি চৌধুরী ও মাহবুব উদ্দিন আহমেদ চলে গেলেন ওপারে। বলা যেতে পারে যে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রতিনিধি ছিলেন এই 2 দেশপ্রেমিক তরুণ। তারা দায়িত্ব সহকারে আব্বুর সেই ঐতিহাসিক বার্তাটি পৌঁছে দিয়েছিলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তাদের কাছে। কুষ্টিয়া জেলার জীবননগরের কাছে এবং পশ্চিমবঙ্গের নদিয়া জেলার সীমান্তবর্তী ওই স্থানটির নাম টুঙ্গি। জায়গাটি প্রায় জনমানবহীন। সীমান্তের পাশে ঝোপ জঙ্গল ও বড় বড় অশ্বত্থ দেবদারু গাছ। তার পাশ দিয়ে বয়ে চলেছে শীর্ণকায় এক খাল। খালের ওপর একটি সেতুগোছের কালভার্ট, তার উপরই বসার একটুখানি জায়গা। সেখানেই বসে অপেক্ষারত আব্বু ও তার সঙ্গী। পড়ন্ত বেলা, সূর্য ডুবি করছে। আব্বুর মনটায় নেমেছে বিষাদের ছায়া। আমির উল ইসলাম জিজ্ঞেস করলেন তার বিষণ্ণতার কারণ। তিনি বললেন যে তার বাল্যকালের একটি ঘটনা মনে পড়ছে। তার হিন্দু সহপাঠীরা বলতেন, তোদের পাকিস্তান টিকবে না। তিনি পাল্টা যুক্তি খাটিয়ে জোর দিয়ে বলতেন, অবশ্যই টিকবে। তিনি আজ সেই তর্কে হেরে গেলেন। কিন্তু তাতে কি? যে আকাশে সূর্যাস্ত হয় সে আকাশেই তো উদিত হয় নতুন সূর্য। আব্বু মনে মনে আঁকলেন ভবিষ্যতের রূপরেখা। তিনি বললেন, পালিয়ে যাওয়ার পথে এই দেশের মানুষের স্বাধীনতা লাভের যে চেতনার উন্মেষ দেখে গিয়েছিলাম, সেটাই আমাকে আমার ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়ার পথে অনিবার্য সুযোগ দিয়েছিল। জীবননগরের কাছে সীমান্তবর্তী টুপি নামক এক স্থানে একটি সেতুর নিচে ক্লান্ত দেহ এলিয়ে আমি সেদিন 7.5 কোটি বাঙালির স্বার্থে যে সিদ্ধান্ত নিয়েছিলাম, তা হল একটি স্বাধীন সরকার প্রতিষ্ঠা করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরিচালনার জন্য কাজ শুরু করা। বাংলাদেশের ভাগ্যাকাশে স্বাধীনতার সূর্যোদয় হবে বলেই আব্বুর কাছে ন্যস্ত হল মুক্তিযুদ্ধের নেতৃত্বভার। এরপরের ঘটনাগুলো ঘটল এমনভাবে যেন রোমহর্ষক উপন্যাসের নতুন কোনো পর্ব। তৌফিক এবং মাহবুবের সঙ্গে দেখা হল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন মহাপাত্রর। তৌফিক ও মাহবুবের কাছ থেকে পুরো ঘটনা জেনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা তখনই সংবাদ প্রেরণ করেন তাদের জাহিনের পূর্বাঞ্চলীয় প্রধান আইজি গোলক মজুমদারকে। এরপর সম্পূর্ণ সামরিক কায়দায় স্বাধীন রাষ্ট্রের এই 2 প্রতিনিধিকে পূর্ণ সম্মান সহকারে গার্ড অফ অনার প্রদান করে নিয়ে যাওয়া হয় ভারতীয় সীমান্ত চৌকিতে। সন্ধ্যা 8টার কাছাকাছি সময়ে গোলক মজুমদার গাড়ি করে কলকাতা থেকে টুঙ্গিতে উপস্থিত হন। গোলক মজুমদার দুস্তর মরুকান্তার পাড়ি দেওয়া স্বাধীনতার পথের 2 যাত্রীর সাথে তার প্রথম সাক্ষাতের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, তাদের পরনে ছিল ময়লা গেঞ্জি ও লুঙ্গি। ক্লান্ত মুখে 4-5 দিনের দাড়িগোপ ও পায়ে রাবারের ছেঁড়া চটি, একেবারে কৃষকের সাজ। অনাহারে অর্ধাহারে শরীর দুর্বল, কণ্ঠস্বর ক্ষীণ। প্রথম সাক্ষাতেই আকলু জানালেন যে দেশের ভেতরে প্রতি মুহূর্তে বিশ্বাসঘাতকতা ও বিপদের ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি ভারতে আশ্রয় নিতে অনাগ্রহী। কেননা শিখ সাহেবের সুস্পষ্ট নির্দেশ যে ভারতই বাঙালির শেষ সম্বল। সুতরাং এমন কিছু যেন না করা হয় যাতে ভারত বিব্রত বোধ করে। গোলক মজুমদার বললেন, পূর্ব পাকিস্তানে থাকা তার পক্ষে নিরাপদ নয়। যোগ্য নেতার অভাবে গণবিক্ষোভ স্থিমিত হয়ে যাবে এবং তিনি এলে ভারত কোনোভাবেই বিব্রত হবে না। তখন আব্বু আরও আলাপ আলোচনা করে আমিরুল ইসলাম সহ জিপে করে তার সঙ্গে কলকাতা রওনা হন। তৌফিক ও মাহবুব ফিরে গেলেন কুষ্টিয়ায় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আরও একটি বড় অপারেশনের প্রস্তুতি নিতে। গোলক মজুমদারের সঙ্গে আলাপের প্রাথমিক পর্যায়েই আব্বু ও আমিরুল ইসলাম শরণার্থীদের আশ্রয়, মুক্তিযোদ্ধাদের জন্য পর্যাপ্ত অস্ত্র ও প্রশিক্ষণের জন্য ভারত সরকারের সাহায্য ও সহযোগিতার আবেদন জানান। গোলক মজুমদার জানান যে তার পক্ষে ছোটখাটো কিছু অস্ত্র জোগাড় করা সম্ভবপর হলেও বড় পর্যায়ের সাহায্যের জন্য ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে সাক্ষাৎকারের প্রয়োজন রয়েছে। জিপগাড়িটি সোজা গিয়ে থামল দমদম বিমান বন্দরে। প্রায় এই সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী প্রধান
K.F. রুস্তমজি দিল্লি থেকে বিমানে করে সেখানে এসে পৌঁছলেন। গোলক মজুমদার কলকাতা রওনা হওয়ার পূর্বেই রুস্তমজির সঙ্গে যোগাযোগ করে আব্বুদের বর্তমান অবস্থা ও আবেদন সম্পর্কে তাকে অবহিত করেছিলেন। এরপর রুস্তমজি সহ তারা উঠলেন কালো অ্যাম্বাসেডর গাড়িতে। তাদের নেওয়া হলো একটা ছিমছাম সুন্দর বাড়িতে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর অফিসারদের জন্য সংরক্ষিত এই বাড়িটির নাম আসাম ভবন। তাদের কোনো পরিধেয় বস্ত্র না থাকায় রুস্তমজি সুটকেস খুলে তার নিজের পোশাক তাদের পরতে দিলেন। গোসল করার পর 6 ফুট লম্বা রুস্তমজির পায়জামা পাঞ্জাবিতে তাদের বেমানান লাগলেও করার কিছুই ছিল না। প্রায় শেষ রাতে সামান্য কিছু খেয়ে তারা আলোচনায় বসলেন। পরদিন সকালে নিরাপত্তা অফিসার শরদিন্দু চট্টোপাধ্যায় সেখানে উপস্থিত হলেন। মুক্তিযুদ্ধের পুরো সময়টিতে শরদিন্দু চট্টোপাধ্যায় অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেন। পরিচয় পর্বের পর তার সহায়তায় আব্বু ও আমিরুল ইসলামের জন্য প্রয়োজনীয় শার্ট, প্যান্ট, ব্যক্তিগত ব্যবহার সামগ্রী ও আব্বুর ডায়াবেটিসের ওষুধের ব্যবস্থা করা হয়। এর মধ্যে রুস্তমজি দিল্লিতে যোগাযোগ করে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে আব্বুর সাক্ষাৎকারের ব্যবস্থা করেন। তিনি ইন্দিরা গান্ধীর আস্থাভাজন ছিলেন। এদিকে সেদিন আব্বুরা আবার ফিরে যান টুঙ্গির সীমান্তে। সেখানে বিএসএফের সহায়তায় কিছু অস্ত্র মেজর আবু ওসমান চৌধুরীর কাছে তুলে দেওয়া হয়। গোলক মজুমদার একটি এলএমজি আব্বুকে দেন। সেই এলএমজিটি আব্বু মেজর আবু ওসমান চৌধুরীর হাতে তুলে দিয়ে বলেন, আপনি সামলাবেন এটা? তখনই ইপিআরের সুবেদার মুজিবুর রহমানকে এলএমজি ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। এই সময় গোলক মজুমদার আব্বুকে উদ্দেশ্য করে ইংরেজিতে বলেন, ইউ উইল উইন। আব্দুল আজিজ বাগমায় চিরবিজয়ের মহাপ্রস্থান অনুলিখন। 1 এপ্রিল রাত 10টায় একটি মালবাহী সামরিক বিমানে আব্বু, আমিরুল ইসলাম, গোলক মজুমদার ও শরদিন্দু চট্টোপাধ্যায় সঙ্গোপনে সকলের চোখ এড়িয়ে দিল্লির পথে রওনা হলেন। পুরানো AN-12 রাশিয়ান বিমানটি প্রচণ্ড আওয়াজ ও কাঁপুনি তুলে ধীর গতিতে যখন দিল্লিতে পৌঁছল তখন ভোর হয়। সেখানে গিয়ে তাদের দেখা হয় বাংলাদেশ থেকে আগত কয়েকজন বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ রেহমান সুবহান, আনিসুর রহমান, আব্দুর রফ, এমআর সিদ্দিকী, সিরাজুল হক প্রমুখের সঙ্গে। ভারতীয় গোয়েন্দা সংস্থার তাদের সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্য বাংলাদেশ থেকে আগত রাজনীতিবিদদের জিজ্ঞাসাবাদ করেন এবং গোপনে আব্বুকে দেখিয়ে নিশ্চিত হন যে তিনিই মূল ব্যক্তি। 3রা এপ্রিল রাত 10টায় 10 নম্বর সফটর জং রোডে ইন্দিরা গান্ধীর সঙ্গে আব্বুর প্রথম সাক্ষাৎ হয়। ইন্দিরা গান্ধী সে সময়টিতে আব্বুর অপেক্ষায় বারান্দায় পায়চারি করছিলেন। বাহুল্যবর্জিত স্টাডি রুমে তাদের আলাপচারিতা শুরু হয় এভাবে। ইন্দিরা গান্ধী প্রথমেই আব্বুকে প্রশ্ন করেন, শেখ মুজিব কেমন আছেন? আব্বু উত্তর দেন, আমার যখন তার সঙ্গে শেষ দেখা হয় তখন তিনি সব বিষয়ে পরিচালনা করছিলেন। তার যে পরিকল্পনা ছিল সে মতোই আমাদের কাজ চলছে এবং হাই কমান্ড হিসেবে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। যার যেটা দায়িত্ব সেভাবে কাজ করছি এবং আমি আমার দায়িত্ব হিসেবে এখানে এসেছি। আব্বু এই আলোচনায় খুব পরিষ্কারভাবে ইন্দিরা গান্ধীকে বললেন, এটা আমাদের যুদ্ধ। আমরা চাই ভারত এতে জড়াবে না। আমরা চাই না ভারত তার সৈন্য দিয়ে, অস্ত্র দিয়ে আমাদের স্বাধীন করে দিক। এই স্বাধীনতার লড়াই আমাদের নিজেদের এবং আমরা এটা নিজেরাই করতে চাই। এই ক্ষেত্রে আমাদের যা দরকার হবে তা হচ্ছে আমাদের মুক্তিবাহিনী গড়ে তোলার জন্য আপনার দেশের আশ্রয়, ট্রেনিংয়ের সব রকম সুবিধা এবং সে ব্যাপারে আপনাদের সাহায্য সহযোগিতা ও অস্ত্র সরবরাহ। এসব আমাদের জরুরি প্রয়োজন হবে। আর আমরা যেরকম পরিস্থিতি দেশে দেখে এসেছি তাতে মনে হয় যে 2-1 সপ্তাহের মধ্যেই প্রচুর শরণার্থী এই দেশে ঠাঁই নেবে। তাদের আশ্রয় এবং আহারের ব্যবস্থা ভারত সরকারকে করতে হবে। বহির্বিশ্বে আমাদের স্বাধীনতার কথা প্রচারের জন্য ব্যবস্থা করতে হবে। কূটনীতিক ক্ষেত্রেও বিশেষ অবদান রাখবেন এটা আমরা আশা করি। ইন্দিরা গান্ধীর সঙ্গে আলোচনায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের আন্তর্জাতিকীকরণ যাতে না ঘটে সে বিষয়ে আব্বু জোর দেন। নতুন রাষ্ট্রের পররাষ্ট্র নীতিমালাও ব্যাখ্যা করেন সাবলীলভাবে। তিনি জানান, আমাদের পররাষ্ট্র নীতি হবে জোট নিরপেক্ষ, সকলের প্রতি বন্ধুত্ব, কারো প্রতি শত্রুতা নয়। বাংলার মানুষের সংগ্রাম মানবতার পক্ষে ও হিংস্র ফ্যাসিবাদের বিরুদ্ধে। সকল গণতন্ত্রকামী মানুষ ও সরকারের সহায়তা আমরা চাই।
আব্বু ইন্দিরা গান্ধীর সঙ্গে কথা বলেছিলেন একটি স্বাধীন রাষ্ট্রের ধীশক্তি ও আত্মমর্যাদা সম্পন্ন এবং বিশ্ব রাজনীতি সম্পর্কে ওয়াকিবহাল রাষ্ট্রনায়কের মতোই। এ কারণেই আব্বু ও ইন্দিরা গান্ধীর প্রশাসনের মধ্যে শ্রদ্ধা ও হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। ভারত সরকার সর্বাত্মকভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সাহায্য ও সমর্থনের প্রতিশ্রুতি প্রদান করে। দ্বিতীয় দফা বৈঠকে ইন্দিরা গান্ধী আব্বুকে জানান মুজিব কাকুর গ্রেপ্তার হওয়ার সংবাদ, যা পাকিস্তান সরকার তখনও প্রচার করেনি। এই সংবাদ পেয়ে আব্বু বঙ্গবন্ধুর জীবনের নিরাপত্তা রক্ষার জন্য যা কিছু করণীয় তা করতে শ্রীমতী গান্ধীকে অনুরোধ জানান। ইন্দিরা গান্ধী আশ্বাস দেন তিনি সর্বাত্মক চেষ্টা করবেন। ইন্দিরা গান্ধীর সঙ্গে সাফল্যজনক সাক্ষাতের আলোকে ভারতসহ বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার এবং মুক্তিযুদ্ধকে জাতীয় কাঠামোর অন্তর্ভুক্ত করে তাকে পরিচালনার জন্য অবিলম্বে সরকার গঠনের প্রয়োজনীয়তা দেখা যায়। এই চিন্তাটি কুষ্টিয়ার সীমান্তে অপেক্ষারত আব্বুর মাথায় প্রথমেই উদয় হয়েছিল। এখন প্রয়োজন যথাশীঘ্র তা বাস্তবে রূপ দেওয়া। সরকার গঠনের লক্ষ্যে আব্বু ও আমিরুল ইসলাম আলোচনা করেন এম.আর. সিদ্দিকী, আব্দুর রাউফ প্রমুখের সঙ্গে। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি ভাষাসৈনিক রফিক উদ্দিন ভূঁইয়াসহ আরও অনেকে চিঠির মাধ্যমে সরকার গঠনের পক্ষে ঐক্যমত প্রকাশ করলেন। তারা লিখলেন যেন অবিলম্বে সরকার গঠন করা হয় এবং তাজউদ্দিন আহমদ যেন সেই সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। আলাপ আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হল অসহযোগ আন্দোলনের সময় বঙ্গবন্ধু এবং তার সহকর্মী শীর্ষস্থানীয় ৫ জন নেতাসহ যে হাইকমান্ড গঠন করা হয়েছিল এবং যারা ছায়া সরকারের কাজ করছিলেন তাদের নিয়েই প্রথম বাংলাদেশ সরকার গঠন করা হবে। হাইকমান্ড নিয়ে সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়ার পর প্রথম কাজ হয় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম সহ মন্ত্রিসভার বাকি সদস্যদের খুঁজে বের করা। দিল্লি থেকে কলকাতায় পৌঁছে দেখা হয় মন্ত্রিসভার সদস্য এম মনসুর আলী ও আবু হেনা কামরুজ্জামানের সঙ্গে। তারা সহ আওয়ামী লীগের প্রায় অর্ধশত এমএলএ, এমপি ও রাজনীতিক যারা সীমান্ত অতিক্রম করে কলকাতায় আশ্রয় গ্রহণ করেছিলেন, তাদের সঙ্গে সরকার গঠন ও মুক্তিযুদ্ধকে সাফল্যমণ্ডিত করার ব্যাপারে সরকারের ভূমিকা ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা হয়। এম মনসুর আলী ও আবু হেনা কামরুজ্জামান স্বাধীন বাংলাদেশ সরকারের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। সরকার গঠনের ব্যাপারে আব্বুর বক্তব্যকে সকলেই মেনে নেন। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর প্রথম ভাষণটির খসড়া আব্দু, রেহমান সুবহান ও আমিরুল ইসলাম মিলে তৈরি করেছিলেন। দিল্লিতে রেকর্ড করা আব্বুর বক্তৃতাটি শিলিগুড়ির কোনো এক জঙ্গলের গোপন বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয় 10ই এপ্রিল বাংলাদেশ সময় রাত 10টায়। সারা বিশ্বে ছড়িয়ে পড়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের অকুতভয় সংগ্রাম এবং বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করে স্বাধীন বাংলা সরকার গঠনের কথা। সীমান্ত এলাকায় তারা যাতে সহজে যাতায়াত করতে পারেন সেজন্য ইন্দিরা গান্ধী তাদের একটি ছোট ডাকোটা প্লেনের ব্যবস্থা করে দিয়েছিলেন। সেই প্লেনে পরেই 11ই এপ্রিল সকালে ময়মনসিংহের তুরা পাহাড়ের কাছে আব্বু এম মনসুর আলী ও আমিরুল ইসলাম অবতরণ করলেন সৈয়দ নজরুল ইসলামের সন্ধানে। বিএসএফের সহায়তায় তারা সৈয়দ নজরুল ইসলাম ও আব্দুল মান্নানের খোঁজ পেলেন। আব্বু ও সৈয়দ নজরুল ইসলাম একান্তে আলাপ করলেন। আব্বু তাকে জানালেন ইন্দিরা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ, স্বাধীন বাংলাদেশ সরকার গঠন সহ সব ঘটনা। সব শুনে সৈয়দ নজরুল ইসলাম আব্দু সহ সকলকে অভিনন্দন জানালেন এবং সরকার গঠনের পক্ষে সম্পূর্ণ মত দিলেন। ডাকোটা প্লেনটি এবার উড়াল দিল আগরতলার পথে। সেখানে পৌঁছে খুঁজে পেলেন মন্ত্রিসভার অপর সদস্য খন্দকার মোস্তাক আহমেদকে। ইতোমধ্যে কর্নেল ওসমানী সহ অনেক রাজনীতিবিদ সেখানে পৌঁছেছেন। আব্বু আলাপ করলেন কর্নেল ওসমানীর সঙ্গেও। প্রথাগত যুদ্ধের বিপরীতে জনযুদ্ধকে গেরিলা যুদ্ধের মধ্যে সংগঠিত করার আহ্বান জানিয়ে তার ওপর প্রধান সেনাপতির দায়িত্ব অর্পণ করা হল। সেক্টর কমান্ডারদের নাম আব্বু 10ই এপ্রিলের ভাষণেই উল্লেখ করেছিলেন। সরকার গঠনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হল 17ই এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার আম্রকাননে মন্ত্রিসভার শপথগ্রহণ ও স্বাধীনতার ঘোষণাপত্র পাঠের মধ্যে দিয়ে। বাংলাদেশের মাটিতেই হবে শপথগ্রহণ, এই ছিল আব্বুর সিদ্ধান্ত।
এভাবেই সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাঁধে ন্যস্ত হল মুক্তি সংগ্রাম পরিচালনার গুরুদায়িত্ব। স্বাধীন বাংলাদেশের পতাকা উড়ল মুক্ত আকাশে। আব্বু বললেন, পলাশীর এক অম্রকাননে বাংলা ও ভারতের স্বাধীনতার সূর্যাস্ত হয় ইংরেজদের হাতে, অপর এক অম্রকাননে উদিত হল বাংলাদেশের স্বাধীনতা সূর্য। আব্বুর গল্প বলা শেষ হল। তিনি চলে গেলেন উল্টো দিকের ফ্ল্যাটে। সৈয়দ নজরুল ইসলামের সঙ্গে সভা শুরু করলেন ঘড়ির কাঁটা ধরে। স্বাধীনতা যুদ্ধের গৌরবোজ্জ্বল অনন্য ঘটনাবলীর প্রদীপরাশি গল্পের মধ্যে দিয়ে তিনি প্রজ্বলিত করেছিলেন আমাদের কচি মন। তার বলায় ছিল আশা ও নিশ্চিত বিজয়ের অনুরণন। তার গল্পে অনুচ্চারিত ছিল স্বাধীনতা বিরোধীদের ভয়াবহ ষড়যন্ত্র এবং ক্ষমতালিপ্সু স্বার্থান্বেষীদের অন্তর্কলহ ও কুটিলতার বিরুদ্ধে তার অবিশ্রান্ত সংগ্রামের কথা। আপসহীন চূড়ান্ত স্বাধীনতার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য তাকে পাড়ি দিতে হয়েছিল বহু চড়াই উতরাই। খন্দকার মোশতাক আহমেদ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে কৌশলে ব্যবহার করতে চেয়েছিলেন পাকিস্তান ও মার্কিন সরকারের স্বার্থ রক্ষার কাজে। পররাষ্ট্রমন্ত্রীর পদটির প্রতি তার বিশেষ আগ্রহের কারণ এই কার্যকলাপ থেকেই অনুমান করা যায়। মুক্তিসংগ্রামকে ধ্বংস করে কনফেডারেশন গঠনের মাধ্যমে বাংলাদেশকে পুনরায় পাকিস্তানের উপনিবেশে পরিণত করার জন্য তিনি সুচতুর চাল চালেন। মুক্তিযুদ্ধকে দ্বিধাবিভক্ত করার জন্য তিনি একটি ভাবাবেগপ্রবণ প্রশ্ন উত্থাপন করেন, স্বাধীনতা চাও না মুজিবকে চাও? যদি স্বাধীনতা পেতে হয় তাহলে মুজিবকে পাবে না, এবং মুজিবকে পেতে হলে স্বাধীনতা সংগ্রামকে বিসর্জন দিতে হবে। এই ছিল পৃষ্ঠপোষক মার্কিন সরকারের তরফ থেকে পেশ করা তার যুক্তি। এর জবাবে আব্বু বলেছিলেন, স্বাধীনতাও চাই, মুজিবকেও চাই। স্বাধীনতা এলেই মুজিবকে পেতে পারি। মার্কিন প্রশাসনের সঙ্গে মোশতাকের গোপন আদান প্রদান সম্পর্কে আব্বু অবহিত হওয়ার পর ষড়যন্ত্রের দোসর পররাষ্ট্র সচিব মাহবুব আলম চাষী সহ মোশতাককে নিষ্ক্রিয় করে দেওয়া হয়। সাংবাদিক লরেন্স লিফশুলস তার বাংলাদেশ দ্য আনফিনিশড রেভলিউশন গ্রন্থে উল্লেখ করেছেন, The contacts were highly sensitive because they bypassed the dominant leadership of the provisional government in person of the Prime Minister Tajuddin Ahmed. Tajuddin, like nearly the entire rank and file of the Bangladesh movement, was irrevocably committed to full independence of the country after the massacre of 25th March and would breach no compromise on this issue. Therefore, absolute discretion and secrecy was the key to splitting the Bengali leadership and supporting that faction which would compromise with Pakistan and not demand full independence. Some sources have suggested that the moment chosen was to be October 1971, when Mushtaq, as foreign minister, was expected to arrive in New York to present the Bangladesh case before the UN General Assembly. Had he suddenly in New York, unilaterally and without warning, announced a compromise solution short of independence, a position that constituted a sellout and betrayal in the view of Tajuddin and the rest of the leadership, Mushtaq might at that stage have pulled off a full coup against the rest of Awami leadership back in Calcutta, and the history of Bangladesh might have been very different. লরেন্স লিফশুলস মার্কিন প্রশাসনের সঙ্গে মোশতাকের গোপন যোগসাজশের কথা এবং কোনো পূর্বাভাস ছাড়াই জাতিসংঘে যোগদান করে স্বাধীনতার বিপক্ষে পাকিস্তানের সঙ্গে সমঝোতা ঘোষণার গোপন চক্রান্ত এবং তার ওই বিশ্বাসঘাতকতাপূর্ণ কার্যকলাপের বিপরীতে আব্বুর নেতৃত্বে প্রায় সকল বাঙালির পূর্ণ স্বাধীনতার পক্ষে আপোষহীন মনোভাবের কথা উল্লেখ করেছিলেন। আব্বুর ওই আপোষহীন মনোভাবেরই বাস্তব রূপ দেখতে পাই যখন মার্কিন প্রশাসনের সহায়তায় পাকিস্তানের সঙ্গে কনফেডারেশন গঠনের লক্ষ্যে মোশতাকের জাতিসংঘে যোগদানের পরিকল্পনা বানচাল হয়ে যায় আব্বুর তড়িৎ ও দৃঢ় পদক্ষেপের ফলে। মোশতাকের পরিবর্তে বিচারপতি আবু সাঈদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশের ৮ সদস্যের প্রতিনিধি দলটি নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। স্বাধীনতার পর অব্যাহতিপ্রাপ্ত মাহবুব আলম চাষীর বদলে ২১ ডিসেম্বর আবুল ফতেহ পররাষ্ট্র সচিবের দায়িত্ব গ্রহণ করেন এবং মোশতাককেও ছাড়তে হয় পররাষ্ট্রমন্ত্রীর পদটি। এর প্রতিশোধ মোশতাক পরবর্তী সময় নিয়েছিল বড় নির্মমভাবে। মোশতাকের ষড়যন্ত্র ধরা পড়ার পর গোপনীয়তা ও নিরাপত্তার স্বার্থে দেশরক্ষামন্ত্রী হিসেবে অধিকাংশ সামরিক সিদ্ধান্ত আব্বু একক দায়িত্বে গ্রহণ করেন। মোশতাকের ষড়যন্ত্র বিশ্বাসঘাতকতার ঘটনাটি স্বাধীনতা যুদ্ধের নাজুক পরিস্থিতিতে যাতে বিভাজন ও সংশয়ের কারণ না হয়ে দাঁড়ায় সেই জন্য বিষয়টিকে সতর্কতার সঙ্গে গোপন রাখা হয়।
একদিকে আব্বুকে যেমন প্রতিহত করতে হয়েছিল আন্তর্জাতিক চক্রান্ত, তেমনি যুবনেতাদের অনাস্থা ও ষড়যন্ত্র এবং আওয়ামী লীগের একাংশের অন্তকলহ ও কোন্দল। বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মনিরের নেতৃত্বে যুবনেতারা স্বাধীন বাংলাদেশ তথা মুজিবনগর সরকারের প্রতি অনাস্থা প্রদর্শন করে। তারা বিপ্লবী কাউন্সিল গঠনের পক্ষে জোর দেয়। আব্বু বিষয়টি নিয়ে বিভিন্ন জনের মতামত গ্রহণ করেন, এমনকি যোদ্ধাদেরও মতামত নেন। আলোচনার মাধ্যমে কোন্দলকারী ও অনাস্থা প্রদর্শনকারী দলটি ব্যতীত অধিকাংশ সকলের কাছেই বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে যে আইনগত সরকার প্রতিষ্ঠা ব্যতীত ভারত সরকারের কাছ থেকে অস্ত্র গ্রহণকারী মুক্তিযোদ্ধারা পরিচিত হবে সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী হিসেবে। সংকীর্ণ ব্যক্তিগত স্বার্থে বিভিন্ন বিপ্লবী কাউন্সিল গড়ে ওঠাও অস্বাভাবিক কিছু নয়, যা স্বাধীনতা যুদ্ধকে করবে শতধা বিভক্ত। গণতান্ত্রিকভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত আইনগত সরকারের পক্ষেই সম্ভব স্বাধীনতার পক্ষ সমর্থনকারী সকলকেই দল মত নির্বিশেষে এক কাতারভুক্ত করে পূর্ণ স্বাধীনতার পথে পরিচালনা করা এবং স্বীকৃতি ও সমর্থনের জন্য বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়া। সরকার গঠনের পক্ষে উত্থাপিত যুক্তির বলে যখন বিপ্লবী কাউন্সিল গঠনের প্রস্তাবটি ভেস্তে যায়, তখন বিএসএফের প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক রুস্তামজির প্রবল বিরোধিতা সত্ত্বেও ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সহায়তায় শেখ মনিরের নেতৃত্বে গঠিত হয় মুজিব বাহিনী। মেজর জেনারেল সুজান সিং উবার নিয়োজিত হন মোটা ভাতা ও সুবিধাপ্রাপ্ত মুজিব বাহিনীকে প্রশিক্ষণের দায়িত্বে। অন্যদিকে অপর্যাপ্ত অন্ন, বস্ত্র, বাসস্থান ও ভাতার সংকটের মধ্যে দিয়ে নিয়মিত ও অনিয়মিত বাহিনীর সমন্বয়ে গঠিত বৃহত্তর মুক্তিবাহিনীর যোদ্ধারা দেশ মুক্তির সংগ্রামে লিপ্ত হন। মুজিব বাহিনীর নেতৃবৃন্দ ভারতীয় প্রশাসনকে বোঝানোর চেষ্টা করে যে তারা সরাসরি বঙ্গবন্ধুর তরফ থেকে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত এবং একমাত্র তাদেরই অধিকার রয়েছে মুক্তিযুদ্ধকে পরিচালনা করার। এক বাক্সে সকল ডিম না রাখার পক্ষপাতী ভারত সরকারও মুজিব বাহিনী গঠনের সিদ্ধান্ত স্বাধীন বাংলাদেশ সরকারের কাছ থেকে গোপন রাখে। ব্যাপারটি বেশি দিন গোপন থাকে না। আগস্টে আব্বু যখন দিল্লি সফর করেন, সেখানে তিনি রয়ের সাহায্যপুষ্ট মুজিব বাহিনীর ক্রমবর্ধমান উচ্ছৃঙ্খল কার্যকলাপ ও সরকার বিরোধী ভূমিকা সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এই স্বাধীনতা যুদ্ধকে বিভক্তকারী মারাত্মক সমস্যা সমাধানের জন্য পি.এন. হাকসার অর্থাৎ ইন্দিরা গান্ধীর মুখ্য সচিব এবং প্রধান রামনাথ কাওয়েরের সাহায্য চান, কিন্তু দুজনেই নীরব থাকেন। তাদের এই নীরবতায় আব্বু মনোবল না হারিয়ে দ্বিগুণ উদ্যমে মুক্তিযুদ্ধকে জাতীয় মুক্তি সংগ্রাম হিসেবে বিশ্বের দরবারে উপস্থাপন এবং সোভিয়েত ইউনিয়ন সহ সহানুভূতিশীল রাষ্ট্রগুলোর সমর্থন আদায়ের জন্য আপ্রাণ প্রয়াস চালিয়ে যেতে থাকেন। সমগ্র জাতির মুক্তি ও কল্যাণের লক্ষ্যে আব্বুর নিবেদিত কর্মপ্রয়াসের বিপরীতে অনুগত তরুণদের ক্ষুদ্র অংশকে নিয়ে সংকীর্ণ ব্যক্তিস্বার্থে গঠিত মুজিব বাহিনীর প্রতিষ্ঠা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছিল। তাদের আত্মঘাতী কর্মকাণ্ড, ভিত্তিহীন অপপ্রচারণা তাদের ক্রমশই অপ্রিয় করে তোলে। পাকিস্তানি সেনাবাহিনীর নয়, বরং মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ইউনিট হয় মুজিব বাহিনীর আক্রমণের লক্ষ্যবস্তু। জাতীয় মুক্তি সংগ্রামের কাতার থেকে তারা এভাবেই বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভারত সরকারও তাদের প্রশিক্ষণ বন্ধ করে দিতে বাধ্য হয়। এক পর্যায়ে মুজিব বাহিনীর শীর্ষস্থানীয় এক নেতা এতটাই হিংসাত্মক ও মরিয়া হয়ে ওঠে যে সে আম্মুকে হত্যারও প্রচেষ্টা চালায়। মোশতাক, মিজানুর রহমান, চৌধুরী প্রমুখ নেতাদের গঠিত উপদলগুলো আব্বুর কর্মকাণ্ডে প্রচণ্ড বাধার সৃষ্টি করতে থাকে। তাদের সৃষ্ট অবিশ্বাস, অনাস্থা ও অপপ্রচারণা বালুর দুর্গের মতোই ধসে পড়তে থাকে আব্বুর সবল নেতৃত্বের কারণে। মাত্র ৯টি মাস তিনি ছিলেন জাতির নেতৃত্বে, অথচ এই ৯টি মাসেই তিনি সম্পন্ন করেছিলেন যেন এক যুগের কর্ম। সত্যিকার অর্থে বাংলাদেশের ইতিহাসের সবচাইতে সফল সরকার ছিল মুক্তিযুদ্ধের সময়ের এই প্রথম বাংলাদেশ সরকার। নেতৃত্বকে যদি এক কথায় সংজ্ঞায়িত করা যায়, তাহলে বলা যেতে পারে সুযোগ্য নেতা তিনি, যিনি সবার মেধা ও দক্ষতাকে সুপরিকল্পিতভাবে দেশ ও দশের কাজে লাগাতে পারেন। নেতৃত্বের এই বিরল গুণটি আব্বুর ছিল। জাতির চরম দুর্দিনে ও জাতির পরিত্রাণে তার প্রতিটি কর্মেই ছিল দেশপ্রেম, দূরদর্শিতা, ন্যায় ও সততার স্বাক্ষর। নিপুণ কৌশল ও দক্ষতার সঙ্গে স্বাধীন রাষ্ট্রের উপযোগী খাদ্য, বাসস্থান, শিক্ষা, পুনর্বাসন প্রভৃতি অঙ্গসংগঠনগুলো তিনি সৃষ্টি করেছিলেন। তার সুতীক্ষ্ণ দৃষ্টি থেকে কোনো সমস্যাই বাদ পারেনি। স্বহস্তে লিখিত ১৩ এপ্রিলের মেমোতে উল্লেখ করেছেন সামরিক ও রাজনৈতিক সংগঠনকে শক্তিশালী করার কথা, যুবক ক্যাম্প সৃষ্টির কথা।
নির্যাতিত বেসামরিক নাগরিকদের জন্য ত্রাণের ব্যবস্থার পাশাপাশি বাংলাদেশের মুদ্রা ছাপানোর মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয়টিও তার চোখ এড়ায়নি। ওই একই মাসের নোটে তিনি বাংলাদেশকে স্বীকৃতি আদায়ের বিষয়টিতে যেমন জোর দিয়েছেন, পরবর্তী ২রা মের নোটে জাতির পিতার মুক্তি দাবিও উল্লেখ করেছেন। যেন তিনি জানতেন যে বাংলাদেশের স্বীকৃতি ও স্বাধীনতা যুদ্ধের সাফল্যের ওপরই নির্ভর করবে তার মুক্তি। মুক্তিযুদ্ধের সমর্থক বিরোধী দলগুলোর ভূমিকাকেও তিনি খাটো করে দেখেননি। সরকার পরিচালনা ও দেশ মুক্তির সংগ্রামে তাদের পরামর্শ ও সহায়তা লাভের জন্য তার নিজস্ব দলের একাংশের প্রচণ্ড বাধা সত্ত্বেও আহ্বায়ক হিসাবে গঠন করেন মুক্তিযুদ্ধের মাইলফলক জাতীয় উপদেষ্টা কমিটি। মৌলানা ভাসানী হন এই কমিটির সভাপতি। দেশের কল্যাণে ভিন্ন জোন ও মতকে ঐক্যবদ্ধ করে একত্রে কাজ করার গণতান্ত্রিক মানসিকতা তার মাঝে পরিলক্ষিত হয় চরম প্রতিকূল অবস্থাতেও। ন্যাপ ভাসানী, ন্যাপ মোজাফফর, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস ও আওয়ামী লীগকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৮ সেপ্টেম্বর আমন্ত্রণ জানিয়ে স্বহস্তে যে পত্রটি তিনি লেখেন তার অপর বিশেষত্ব হল তাতে সকাল ১০টার পাশে ব্র্যাকেটে বাংলাদেশ সময়ের উল্লেখ। ওই একই মাসের নোটে তিনি বাংলাদেশকে স্বীকৃতি আদায়ের বিষয়টিতে যেমন জোর দিয়েছেন, পরবর্তী ২রা মের নোটে জাতির পিতার মুক্তি দাবিও উল্লেখ করেছেন। যেন তিনি জানতেন যে বাংলাদেশের স্বীকৃতি ও স্বাধীনতা যুদ্ধের সাফল্যের ওপরই নির্ভর করবে তার মুক্তি। মুক্তিযুদ্ধের সমর্থক বিরোধী দলগুলোর ভূমিকাকেও তিনি খাটো করে দেখেননি। সরকার পরিচালনা ও দেশ মুক্তির সংগ্রামে তাদের পরামর্শ ও সহায়তা লাভের জন্য তার নিজস্ব দলের একাংশের প্রচণ্ড বাধা সত্ত্বেও আহ্বায়ক হিসাবে গঠন করেন মুক্তিযুদ্ধের মাইলফলক জাতীয় উপদেষ্টা কমিটি। মৌলানা ভাসানী হন এই কমিটির সভাপতি। দেশের কল্যাণে ভিন্ন জোন ও মতকে ঐক্যবদ্ধ করে একত্রে কাজ করার গণতান্ত্রিক মানসিকতা তার মাঝে পরিলক্ষিত হয় চরম প্রতিকূল অবস্থাতেও। ন্যাপ ভাসানী, ন্যাপ মোজাফফর, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস ও আওয়ামী লীগকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৮ সেপ্টেম্বর আমন্ত্রণ জানিয়ে স্বহস্তে যে পত্রটি তিনি লেখেন তার অপর বিশেষত্ব হল তাতে সকাল ১০টার পাশে ব্র্যাকেটে বাংলাদেশ সময়ের উল্লেখ। প্রবাসের মাটি থেকে পুরো মুক্তিযুদ্ধকে তিনি পরিচালনা করেছিলেন তার ঘড়ির কাঁটায় বাংলাদেশের সময়কে অনুসরণ করে। বাংলাদেশ তার অস্তিত্বে ছিল সদা বিরাজমান। বাংলাদেশকে তিনি ভালোবেসেছিলেন এক বিশাল হৃদয়ের মানব সত্তা হিসেবে। এই ভালোবাসা তার রাষ্ট্রনায়কোচিত দূরদৃষ্টিকে স্লান করেনি। সে কারণে স্বাধীন রাষ্ট্রে অবাঙালিদের, যেমন বিহারি সম্প্রদায় যারা পাকিস্তানকে সমর্থন করেছিল, তাদের সমস্যাভার লাঘবের কথাও উল্লিখিত হয় তার ২৮ অক্টোবরের নোটে। ওদিকে ১৩ ডিসেম্বর বিজয় দিবসের আগেই মন্ত্রিসভার সভায় রাষ্ট্রীয় আইনের মাধ্যমে দালালদের বিচারের বিষয়টি গৃহীত হয়। রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে কাউকে শাস্তি দেওয়া আব্বু সমর্থন করেননি, কিন্তু যারা মুক্তিযুদ্ধের সময় অমানবিক ও বর্বরোচিত কার্যকলাপের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীকে সহায়তা করেছে তাদের সম্পর্কে তিনি বলেন, সরকার কোনো পাইকারি ব্যবস্থা নেবে না, তবে যেসব দালাল স্বাধীনতা সংগ্রামে বিঘ্ন সৃষ্টি করেছে এবং বাঙালি হত্যায় পাকিস্তানি সেনাবাহিনী সহায়তা করেছে তাদের বিচার করা হবে এবং শাস্তি দেওয়া হবে। দালাল গোষ্ঠী বাঙালি বা অবাঙালি যেই হোক না কেন রেহাই পাবে না। ১৯৭১ সালের ২১ নভেম্বর বাংলাদেশ সশস্ত্র বাহিনী জন্ম লাভ করে। পাকিস্তান সশস্ত্র বাহিনীর সঙ্গে এর আদর্শগত ও আচরণগত পার্থক্য ব্যাপক। বাংলাদেশ সেনাবাহিনীর মূল কর্মকাণ্ড ও নীতি নির্ধারণী ক্ষমতা পাকিস্তানি কায়দায় কোনো সামরিক প্রশাসকের হাতে কেন্দ্রীভূত নয়, বরং আইনানুগভাবে এবং স্বাধীনতার ঘোষণাপত্রের ভিত্তিতে প্রতিষ্ঠিত এক বেসামরিক ও গণপ্রজাতন্ত্রী স্বাধীন বাংলাদেশ সরকারের হাতে ন্যস্ত। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী তাজ উদ্দিন সামরিক ও বেসামরিক অংশের মধ্যেই এনেছিলেন উদ্দীপনা ও বিরল ভারসাম্য। ওই নভেম্বর মাসেই এলো রোজার ঈদ। আব্বু রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের মাঝে তাদের ক্যাম্পে মিলিত হলেন। আমাদের ফ্ল্যাটে ঈদের দিন কোনো বিশেষ খাবারের আয়োজন হলো না, নতুন কাপড়ও জুটল না। শাক, ডাল, আলু ভর্তা ভাত খেয়ে ঈদ উদযাপিত হলো। আম্মা আমাদের বললেন যে লাখ লাখ শরণার্থী ও মুক্তিযোদ্ধার ভাগ্যে জোটেনি কোনো ঈদের আনন্দ, তাদের বেদনার ভাগিদার আমাদেরও হতে হবে। ১৯৭১ সালের ৯ অগস্ট ঐতিহাসিক ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি সম্পাদিত হয়। এই চুক্তিটির ফলে বাংলাদেশের পক্ষে ভারতের স্বীকৃতি লাভের পথটি উন্মুক্ত হয়।
ভারতের পাশে দাঁড়িয়েছে সোভিয়েত ইউনিয়নের মতো শক্তিশালী মিত্র, যে কারণে পাকিস্তান ও মার্কিন শক্তির বিরুদ্ধে বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের পথটি সহজতর হয়। আব্বু স্বীকৃতি প্রসঙ্গে উল্লেখ করেন, বাংলাদেশকে স্বীকৃতি দানের অনুরোধ জানিয়ে ১৯৭১ সালের ১৫ অক্টোবর প্রথম শ্রীমতী ইন্দিরাকে চিঠি লিখি। এরপর ২৩ নভেম্বর আরেকখানা চিঠি দিই। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ঘোষিত যুদ্ধের ঠিক আগের দিন ২রা ডিসেম্বর ও পরের দিন ৪ ডিসেম্বর ভারতীয় প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি। ৬ ডিসেম্বর বেলা ১১টায় ভারতীয় পার্লামেন্ট বাংলাদেশকে স্বীকৃতি দানের কথা ঘোষণা করার পর শ্রীমতী ইন্দিরা গান্ধী আমাকে একখানা আনুষ্ঠানিক চিঠি দেন। ৭ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৩:১টায় মুজিবনগরে সে চিঠি আমার হাতে এসে পৌঁছায়। আব্বুর সুদক্ষ নেতৃত্বের একটি বড় অর্জন হল স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশের ভারতের স্বীকৃতি লাভ। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে মর্যাদাশীল চুক্তিটিও কিন্তু সম্পাদিত হয় ওই একই সময়। আব্বু এ সম্পর্কে বলেন, বাংলাদেশ কারো ঘাঁটি হবে না। এমনকি যুদ্ধের দিনে সবচেয়ে বিপর্যয়ের সময়েও ভারতীয় বাহিনীকে বলেছি, শ্রীমতী গান্ধীকে বলেছি, বন্ধুরাষ্ট্র হিসাবে তুমি আমাদের দেশে যাবে। বন্ধু তখনই হবে যখন তুমি আমাদের স্বীকৃতি দেবে, তার আগে সার্বভৌমত্বের বন্ধুত্ব হয় না। ৬ ডিসেম্বর স্বীকৃতি দিয়ে ভারতীয় বাহিনী আমাদের সঙ্গে এসেছিল। সেদিন শুনে রাখুন আমার বন্ধুরা, কোনো গোপন চুক্তি ভারতের সঙ্গে হয়নি। একটাই চুক্তি হয়েছে। সেই চুক্তি প্রকাশ্য এবং কিছুটা লিখিত, কিছুটা অলিখিত। সেই ৯ মাসে সৈয়দ নজরুল ইসলাম এবং আমি যুক্তভাবে স্বাক্ষর করেছিলাম। সেখানে লেখা ছিল, আমাদের স্বীকৃতি দিয়ে সহায়ক বাহিনী, সাপোর্টিং ফোর্স হিসেবে তোমরা বাংলাদেশে প্রবেশ করবে এবং যেদিন আমরা মনে করব আমাদের দেশে আর তোমাদের থাকার দরকার নেই, সেদিন তোমরা চলে যাবে। সেই চুক্তি অনুসারে বঙ্গবন্ধু শ্রীমতী ইন্দিরা গান্ধীকে বললেন, ৩০ মার্চের মধ্যে তোমাদের বাহিনী উঠিয়ে নিয়ে যাবে। তখনই মিসেস গান্ধী ১৯৭২-এর ১৫ মার্চের মধ্যে সহায়ক বাহিনী উঠিয়ে নিয়ে গেলেন। ৬ ডিসেম্বর যেদিন ভারত বাংলাদেশকে স্বীকৃতি দিল, সেদিন আমাদের সবার হৃদয়ে বয়ে গেল বিপুল আনন্দের জোয়ার। আমাদের ছোট ফ্ল্যাটটি ভরে গেল ফুলে আর ফুলে। আব্বু আমাদের উল্টো দিকের কোনাকোনি ফ্ল্যাটে গেলেন সৈয়দ নজরুল ইসলামের সঙ্গে মন্ত্রিসভার সভ্য করতে। আব্বুর সঙ্গে আনন্দে উল্লসিত আরও অনেকে। সভা সেরে মাত্র আধ ঘণ্টার জন্য আমাদের ফ্ল্যাটে এলেন। সোহেলকে তিনি কোলে তুলে নিলেন। আনন্দে বিহবল আমরা দাঁড়ালাম আব্বু আম্মার পাশে। আমাদের সবার হাতে ধরা ফুলের তোড়া। আব্বুর চেহারায় বিধাতার ছাপ। তিনি ফ্ল্যাট ভরা উল্লসিত মানুষজনের মধ্যে থেকে হঠাৎ করে ঢুকলেন আমাদের শোবার ঘরে। তার কিছুক্ষণ পরেই ঝড়ের গতিতে বের হয়ে চলে গেলেন। বহু যুগ পর আম্মা আমার কাছে সেই বিশেষ দিনের একটি অজানা গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। আব্বু ঘরে ঢোকার কিছুক্ষণ পরে আম্মা ঘরে প্রবেশ করেন। তিনি দেখেন আব্বু ঘরের জানালার সামনে দাঁড়িয়ে অঝরে কাঁদছেন। আম্মা, যিনি আব্বুকে গভীরভাবেই জানতেন, বুঝলেন যে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্যই কাঁদছেন। বাংলাদেশের জন্য এত বড় অর্জন, এই স্বীকৃতির দিন, অথচ তিনি পাশে নেই। আম্মাকে দেখে আব্বু কান্না থামালেন। তারপর কোনো এক গভীর চিন্তায় মগ্ন হয়ে আব্বু জানালার গোড়াতে হাত রাখলেন। তারপর আম্মা দেখলেন যে আব্বু আম্মার দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। তারপর হঠাৎই আম্মাকে বললেন, শ্রী মাভবন্দন নায়ক তো তুমি হবে? দুবার কথাটি তিনি উচ্চারণ করলেন। আব্বুর হঠাৎ ওই উক্তিটি সম্পর্কে আম্মা তার মনের অবস্থা আমার কাছে এভাবে ব্যক্ত করলেন। ওই মুহূর্তে আমি তাজউদ্দিনের ওই তাল লয়, পৃথিবীর বাস্তবতা বিচ্যুত, পৃথিবীর লাখো ঘটনার সঙ্গে সম্পর্কহীন মন্তব্যের কোনো কারণ খুঁজে পেলাম না। কথাটি বলেই তাজউদ্দিন দ্রুত গতিতে ঘর থেকে বের হয়ে গেলেন। আমি বেশ কয়েক মুহূর্ত নিঃসাড় হয়ে আকাশ পাতাল ভাবনার রাজ্যে ডুবে গেলাম। ওই কথাটির অর্থ কি? ১৯৫৯ সালে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী সলোমন বন্দরনায়েক বৌদ্ধ ধর্মাবলম্বী এক চরমপন্থী ভিক্ষু ধর্মযাজকের গুলিতে প্রাণ হারান। ১৯৬০ সালে তার বিধবা শ্রী মাহু বন্দরনায়েক তার স্বামী শ্রীলঙ্কা ফ্রিডম দলের নেতৃত্ব দেন এবং বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। শ্রীলঙ্কার ওই রাজনৈতিক ঘটনা ও পরিবেশের সঙ্গে আব্বুর ওই মন্তব্যটির কি কোনো সম্পর্ক ছিল? স্বীকৃতির ওই আনন্দঘন পরিবেশ ছাড়িয়ে আব্বুকে দিব্যদৃষ্টি মেলে বাংলাদেশের রাজনৈতিক দুর্যোগতার জীবনের মর্মান্তিক পরিণতিকেই দেখতে পেয়েছিলেন। আব্বু চরমপন্থী ঘাতকদের গুলিতে মৃত্যুবরণ করেন। দেশের চরম নৈরাশ্যজনক পরিস্থিতির মধ্যে আম্মা তার স্বামীর তিল তিল করে গড়াদল আওয়ামী লীগের নেতৃত্বভার গ্রহণ করেন দুর্দান্ত সাহসিকতা, আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে। আমাদের বিরোধ সমাজ সেই অনালোকিত ও জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়টিকে একদিন তথ্য ও গবেষণার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তুলে ধরবেন এই আশা রাখি।
7 ডিসেম্বর যশোর মুক্ত হল। 11 ডিসেম্বর মুক্ত স্বদেশের মাটিতে অনুষ্ঠিত প্রথম জনসভায় যোগ দিতে আব্বু, সৈয়দ নজরুল ইসলাম, ব্যারিস্টার আমিরুল ইসলাম, এমআর আখতার মুকুন, ফণীভূষণ মজুমদার, জহির রাইহান, রৌশন আলী, মোশাররফ হোসেন, তবিবুর রহমান সর্দার প্রমুখ নেতৃবৃন্দ মুক্ত যশোরে গেলেন। বিজয়ের আনন্দে উদ্বেলিত জনতা দেশীয় ও বিদেশি সাংবাদিকদের উপস্থিতিতে যশোরের টাউন হল ময়দানের জনসভায় আব্বু বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার দৃঢ় সংকল্প উল্লেখ করেন। ধর্মের প্রতি গভীর শ্রদ্ধাশীল আব্বুর ওই বক্তব্য ধর্মের বিরুদ্ধে ছিল না, বরং তথাকথিত ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলির হাতে ধর্মের অপব্যবহারকে রোধ করার জন্যই তিনি ওই ঘোষণা দেন। তার ওই ঘোষণার প্রতিফলন দেখতে পাওয়া যায় ১৯৭২-এর সংবিধানে, যেখানে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হয়। তার দূরদর্শী সেই চিন্তাধারার যৌক্তিকতা বর্তমান বাংলাদেশ ও বর্তমান বিশ্বের প্রেক্ষিতে আরও প্রাসঙ্গিক। আব্বুর বন্ধুপ্রতিম ঘনিষ্ঠ সহকর্মী যশোর আওয়ামী লীগের জনপ্রিয় নেতা মশিউর রহমানকে পাকিস্তানি সেনাবাহিনী নির্মমভাবে হত্যা করেছিল। আকা উদ্ভাবের মতো ছুটে গেলেন ক্যান্টনমেন্টের সেই ঘরটিতে যেখানে তাকে পাশবিকভাবে হত্যা করা হয়। ঘরটিতে প্রবেশ করে তিনি ডুকরে কেঁদে ওঠেন। আব্বুর সাদা পাঞ্জাবি সিক্ত হয়ে যায় চোখের জলে। শত্রুমুক্ত এই নবীন দেশটিকে শহীদের রক্তের উপযুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে হবে, সে কথা তিনি বারবার স্মরণ করিয়ে দিলেন। বিজয়ের আনন্দঘন পরিবেশের মধ্যেও আব্বুর অবয়বে বিরাজমান কোনো গভীর চিন্তা। পাকিস্তানি বাহিনীর পরাজয় ঘটেছে, কিন্তু আনাচে কানাচে তো ছড়িয়ে রয়েছে তাদেরই চর, নতুন মুখোশ পরে। সেই চিন্তাই কি আব্বু করছিলেন? একই সঙ্গে তার স্বপ্নের বাংলাদেশ করার হাজারো পরিকল্পনা। সেই দিনটির প্রায় ৩৫ বছর পর টেক্সাস প্রবাসী মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান জালাল ইমেলে অ্যাটাচ করে আমার কাছে পাঠালেন ১৮ ডিসেম্বর ১৯৭১-এর ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউয়ের প্রচ্ছদ। প্রচ্ছদে যুক্ত যশোরের এক প্রাঙ্গণে সাদা পয়জামা পাঞ্জাবি পরিহিত গভীর চিন্তায় মগ্ন আব্বুর ছবি, তার সুগভীর দৃষ্টি সম্মুখে প্রসারিত, যেন তিনি দেখছেন ভবিষ্যৎকে। তার পাশেই কালো আঁচকান, কালো পায়জামা ও কালো টুপি পরিহিত খন্দকার মস্তাক। সে ঘাড় ঘুরিয়ে পেছনে দেখছে। মুক্তিযোদ্ধা সৈনিকরা পেছনে দাঁড়ানো। সাদা ও কালো, ভবিষ্যৎ ও অতীত, খুবই অর্থবহ ওই প্রচ্ছদটি। প্রচ্ছদটির শিরোনামটিও অর্থবহ, বাংলাদেশ, নো লুকিং ব্যাক। বাংলাদেশ পেছনে তাকিয়ে নেই। শুরু হয়েছে বাংলাদেশের অগ্রযাত্রা। মোস্তাকের ষড়যন্ত্র ধরা পড়ার পর আব্বু তাকে চোখে চোখে রাখতেন। যশোরেও তিনি তাকে সতর্কতার সঙ্গে কাছে রেখেছিলেন, যাতে সে নতুন ষড়যন্ত্র পাকাতে না পারে। দালাল ও যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে আব্বুর দৃঢ় সংকল্পবদ্ধ ও দূরদৃষ্টি সম্পন্ন দৃষ্টিভঙ্গি লক্ষণীয়। ১০ ডিসেম্বর তার নেতৃত্বে যে সকল সরকারি কর্মচারী ও কর্মকর্তারা যুদ্ধাপরাধ করেছেন তাদেরকে বিচারের অধীনে আনার সিদ্ধান্তটি গৃহীত হয়। ১৩ ডিসেম্বর রাষ্ট্রীয় আইনের মাধ্যমে দালানদের বিচারের বিষয়টি মন্ত্রিসভায় আব্বুর উদ্যোগে গৃহীত হয়, যা আগেই উল্লেখ করেছি। যেন তিনি জানতেন যে স্বাধীনতা উত্তর বাংলাদেশে এই বিষবৃক্ষদের সমূলে উৎপাটিত না করলে মুক্তিযুদ্ধের আদর্শ এক অসাম্প্রদায়িক, বৈষম্যমুক্ত ও সবল সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। ১১ ডিসেম্বর ভোররাতে রিমিও রওনা দিল মুক্ত যশোরের পথে। আম্মা আমাকে কয়েকবার ডাকলেন। আমি তখনও গভীর ঘুমে। আমার ঘুম না ভাঙায় তিনি আর ডাকলেন না। হয়তো তিনি আমাদের দু বোনকে একসঙ্গে ছাড়তে চাননি। রাস্তাটি তখনও নিরাপদ নয়। রিমি ছোট হলে কি হবে? ছোটবেলা থেকেই সে ধীর স্থির, কর্তব্যপরায়ণ ও প্রচণ্ড দায়িত্বশীল। দেশ, সমাজ ও রাজনীতি সম্পর্কে তার প্রচণ্ড আগ্রহ ছোটবেলা থেকেই। মুক্ত যশোর খাওয়ার উৎসাহে সেই রাতে সে ভালোমতো ঘুমাতেই পারেনি। ভোরবেলা রিমি মিঠু সমাদের সঙ্গে যশোরের পথে রওনা দিল। মিঠুর বাবা মেসোমশায় গাড়ি চালাচ্ছেন। সেই গাড়িতে মাসিনা ওর হাসান ভাইও আছেন। ওরা যশোরে গিয়ে দেখল চারদিকে বিপুল আনন্দ উচ্ছ্বাস। যুদ্ধবন্দী পাকিস্তানি সৈন্য নিয়ে ধীরগতিতে সারি সারি ট্রাক এগিয়ে চলেছে। শোকাহত এক বৃদ্ধা, পাকিস্তানি সেনাবাহিনীর হাতে যার পুত্র সন্তানের মৃত্যু ঘটেছে, পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে কেঁদে কেঁদে যশোরের আঞ্চলিক ভাষায় বলছে, বাজান একটারে নামায় দে, মেরে জান ঠান্ডা করি। রাস্তার দুপাশে দাঁড়ানো সারিবদ্ধ জনতা বন্দী পাকিস্তানি সেনাদের জুতো তুলে দেখাচ্ছে। বিজয়ের আনন্দ উল্লাসের মধ্যেও স্বজন ও বন্ধু হারানোর অপরিসীম বেদনার চিহ্নযুক্ত যশোরের আনাচে কানাচে। যশোর মুক্ত হয়েছে,
চারদিকে রব উঠেছে, চলো চলো ঢাকা চলো। ঢাকাকে মুক্ত করতে হবে। ভারতীয় মিত্রবাহিনীর সঙ্গে মুক্তিবাহিনী এগিয়ে চলেছে ঢাকার দিকে। উৎফুল্ল জনতা তাদের জানাচ্ছে প্রাণ ঢালা অভিনন্দন ও স্বাগতম। ঢাকায় পাকিস্তানি সেনাবাহিনীর পতন আসন্ন। আব্বু জেনারেল ওসমানীকে নির্দেশ দিয়েছিলেন তিনি যেন প্রস্তুত থাকেন যে কোনো সময় ঢাকায় যাওয়ার জন্য, কিন্তু তিনি বিভিন্ন রণাঙ্গন সফর করার জন্য 11 ডিসেম্বর হতে কলকাতার বাইরে ছিলেন। 16 ডিসেম্বর যেদিন ঢাকা মুক্ত হল সেদিন তিনি সিলেটে ছিলেন। পাকিস্তান বাহিনী তার হেলিকপ্টারকে আক্রমণ করে ভূপাতিত করে। তিনিও তার সহযাত্রীরা অলৌকিকভাবে রক্ষা পান। জেনারেল ওসমানী উপস্থিত না থাকতে পারার কারণে ওসমানীর পরিবর্তে গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার পরবর্তী সময় এয়ার ভাইস মার্শাল গেলেন মুক্ত ঢাকার রেসকোর্স ময়দানে, যেখানে সূচিত হতে যাচ্ছে শতাব্দীর এক ঐতিহাসিক আত্মসমর্পণ অনুষ্ঠান। 93,000 সেনাবাহিনী সহ পাকিস্তানি জেনারেল এ কে নিয়াজি আত্মসমর্পণ করলেন। ঢাকা মুক্ত হয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছে। বাংলাদেশ বিজয় লাভ করেছে। আমরা আনন্দে দিশেহারা। মুক্ত স্বদেশে ফিরে যাব, সেই খুশিতে আমরা বিভোর। 22 ডিসেম্বর আব্বু ও মন্ত্রিসভা সদস্যগণ ঢাকায় প্রত্যাবর্তন করলেন। বিমানবন্দরে তাদের বিদায় দিতে এসেছিলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী প্রধান খসরু রুস্তমজি, একই বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার আইজি গোলক মজুমদার সহ ভারতীয় প্রশাসনের অনেকে। বিমানবন্দরে আব্বুর সঙ্গে বিদায় করমর্দন করে রুস্তমজি বললেন, আশা করি ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব চিরকাল অক্ষুণ্ণ থাকবে। আব্বু সামান্য করস্বরে উত্তর দিলেন, হ্যাঁ, সমতা সহকারী বন্ধুত্ব হতে পারে। গোলক মজুমদার নম্রভাষী, আব্বুর কাছ থেকে কঠোর উত্তর শুনে অবাক হয়ে গেলেন। স্বাধীনতার 16 বছর পর যখন বন্ধু মিম্মোকে নিয়ে তার সাথে কলকাতায় তার সল্টলেক সিটির বাসভবনে দেখা করতে যায়, তখন মুক্তিযুদ্ধকে ঘিরে আলাপচারিতার সময় আব্বুর ওই উক্তি সম্বন্ধে তিনি মন্তব্য করেন, দেশের স্বার্থে তিনি রুস্তমজির মতো মহৎপ্রাণ মানুষ, যিনি বাংলাদেশের মুক্তি সংগ্রামকে নানাভাবে সহায়তা করেছিলেন, তাঁকেও ছেড়ে কথা বলেননি। নেতা কর্মী ও জনসাধারণের প্রাণ ঢালা সংবর্ধনার মধ্যে দিয়ে মন্ত্রিসভার সদস্যরা স্বদেশে প্রত্যাবর্তন করলেন। ঢাকা সচিবালয় প্রাঙ্গণে আব্বু যে বক্তব্য রাখলেন তার মধ্যে ব্যক্ত হল বৈপ্লবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন ও আহ্বান। তিনি বললেন, শহীদের রক্তে বাংলাদেশের সবুজ মাটি লাল হয়েছে। শহীদের রক্তে উর্বর মাটিতে উৎপন্ন ফসল ভোগ করবে গরিব চাষি, শ্রমিক ও সাধারণ মানুষ। কোনো শোষক, জালেম ও সাম্রাজ্যবাদী শক্তি বাংলাদেশকে শোষণ করতে পারবে না। বাংলাদেশ একটি বিপ্লবী জাতি। যারা প্রশাসনিক কাজে নিয়োজিত রয়েছেন তাদের বৈপ্লবিক চেতনা নিয়ে কাজ করে যেতে হবে এবং পুরনো দৃষ্টিভঙ্গি ত্যাগ করে সাম্যবাদী অর্থনীতি, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষ সমাজ কায়েম করা যখন সম্ভব হবে তখনই বিপ্লব সম্পূর্ণ হবে। তিনি আরও বললেন, আমরা যেন এমন কোনো কাজ না করি যাতে মানুষ বলতে পারে পাকিস্তান ভালো ছিল। প্রধানমন্ত্রী হিসেবে স্বদেশে প্রত্যাবর্তনের পর মুক্তিযোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ ছিল তার প্রথম সরকারি কার্যক্রম। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেলেন আহত মুক্তিযোদ্ধাদের দেখতে। 21 নম্বর ওয়ার্ডে সংরক্ষিত ছিল আহত মুক্তিযোদ্ধাদের জন্য। তিনি প্রতিটি মুক্তিযোদ্ধার কাছে গিয়ে তাদের খোঁজ খবর নিলেন। 24 নম্বর বেডে শায়িত শ্রীপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল মনসুর খান, প্লাস্টারে বাঁধা তার ডান পা উঁচু করে রাখা। আব্বুর আত্মীয়, ময়মনসিংহের নিশুয়ারির আদি বাসিন্দা, কলেজের 2য় বর্ষের ছাত্র মনসুর শ্রীপুরে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামে অংশগ্রহণ করেন। 18 এপ্রিল পাকিস্তান বাহিনীর গুলি তার ডান পায়ের মাংস ভেদ করে চলে যায়। অধিক রক্তক্ষরণে মরণাপন্ন তিনি। গ্রামবাসী ও আত্মীয় স্বজনের সহায়তায় প্রাণে বেঁচে যান। খতনা শুকাতে আবারও যোগ দেন মুক্তিযুদ্ধে। তিনি কসবা বর্ডার দিয়ে ভারতের আগরতলায় যান এবং সেখান থেকে ট্রেনিং নিয়ে ফিরে আসেন শ্রীপুরে। অব্যাহত রাখেন প্রতিরোধ সংগ্রাম। 13 ডিসেম্বর তিনিও তার সহযোদ্ধারা শ্রীপুর মুক্ত করেন। সেদিনই পাকিস্তানি বোমারু বিমানের হামলায় তিনি আবারও আহত হন ওই একই পায়ে। বোমার শলাকা তার পায়ের হাড়ের গভীরে ঢুকে যায়। শেষ পর্যন্ত টিবিয়া বোনের 4 ইঞ্চি কেটে ফেলতে হয়। দ্বিতীয়বারও তিনি প্রাণে বেঁচে যান, কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয় 11 মাস। এরই মধ্যে সদ্য স্বদেশ প্রত্যাবর্তিত বিজয়ী প্রধানমন্ত্রীর সঙ্গে তার পুনরায় সাক্ষাৎ হাসপাতালের বেডে। আত্মীয়তার বাইরে তাজউদ্দিন তার এলাকার এই তরুণ মুক্তিযোদ্ধাকে স্নেহ করতেন। মনসুর প্রথমবার গুলিবিদ্ধ হওয়ার পর আব্বুর কাছে সংবাদ পৌঁছায় যে তিনি গুলিতে নিহত হয়েছেন।
তাই এতদিন পর হঠাৎ করেই তাকে হাসপাতালে দেখে আব্বু অভিভূত হয়ে পড়েন। আব্বু বলে ওঠেন, আমি শুনেছিলাম। তারপরে বাকরুদ্ধ হয়ে পড়েন। আব্বুর স্নেহভাজন আত্মীয় মনসুর, আমাদের মনসুর ভাই। আব্বু তার জন্য হাসপাতালে বিশেষ কোনো সুবিধার ব্যবস্থা করলেন না। মুক্তিযোদ্ধা সকলেই তার সন্তান, সকলেরই প্রাপ্য একই সুযোগ ও সুবিধা। এই চিন্তার স্নিগ্ধতা তিনি ছড়িয়ে দিলেন সকল আহতের মধ্যে। ৩১শে ডিসেম্বরে আম্মা, আমরা ৪ ভাইবোন, বন্ধু মিঠু, হাসান ভাই ও রতন ভাই ভারতীয় বিমানে করে ঢাকার তেজগাঁও বিমানবন্দরে পৌঁছলাম। আমাদের বরণ করতে চেনা ও অচেনা বহু মানুষ বিমানবন্দরে উপস্থিত। অনেকেই আম্মা ও আমাদের গলায় পরিয়ে দিলেন ফুলের মালা। ধানমন্ডির ২ নম্বর রোডের বাংলাদেশ রাইফেলসের হেডকোয়ার্টারের পাশেই বড় মামুর ভাড়া বাড়ি। ২৭ মার্চ সে ঐতিহাসিক চিরকুট বহনকারী মুসা সাহেবের বাসার দোতলায় তিনি ১৩-২-এর বাসা ছেড়ে ভাড়া নিয়েছেন। আমাদের দেখতে আত্মীয়স্বজন মানুষজনে সেই বাড়ি ভরপুর। আমরা সকলেই আদান প্রদান করছি মুক্তিযুদ্ধের ৯টি মাসের স্মৃতি ও অভিজ্ঞতা। বড় মামু তার বাসায় আশ্রয় দিয়েছেন পাঞ্জাবের অধিবাসী ২ সজ্জন অবাঙালি ব্যবসায়ীকে। ফারুক চাচা ও মোহাম্মদ আলী ভাই এই নামেই ছোটরা তাদের সম্বোধন করত। বড় মামুর সঙ্গে তাদের পরিচয় যুদ্ধ শুরু হওয়ার কিছু আগে। যুদ্ধের সময় পাঞ্জাবি সেনা, অধিকাংশ অবাঙালি বিহারি, জামায়াতে ইসলামী, আল বদর, রাজাকার, আল শামস ইত্যাদি উগ্রপন্থী দলগুলো লাখ লাখ নিরীহ বাঙালিকে হত্যা করে ও মা বোনকে ধর্ষণ করে। তাদের প্রতি তখন জনসাধারণের তুমুল ঘৃণা ও ক্ষোভ। বাংলাদেশ সরকার সে সময় বারবার নির্দেশ দিচ্ছে জনসাধারণ যেন প্রতিহিংসামূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকে, তারা যেন নিজ হাতে আইন না তুলে নেয়। অধিকাংশ বাঙালিই সেই নির্দেশ মান্য করে এবং ব্যক্তিগত ও দলীয়ভাবে মানবিকতা ও সংযমের পরিচয় দেয়। তা সত্ত্বেও অনেক অবাঙালি ও পাকিস্তানপন্থী জনসাধারণের রোষানলে পড়ে জানমাল হারায়। গণহত্যা ও বুদ্ধিজীবী হত্যার মূল চক্রান্তকারীরা অবশ্য আত্মগোপন করে এবং জামায়াতে ইসলামীর আমির গোলাম আজমসহ ওই দলের নেতারা পাকিস্তান বা অন্য কোনো দেশে পালিয়ে যায়। ওই অস্থিরতার মধ্যেই ভীত সন্ত্রস্ত ফারুক চাচা ও মোহাম্মদ আলী ভাইকে বড় মামু নিজ গৃহে সাদরে আশ্রয় দেন। ওদিকে বিজয়ের মাত্র কদিন আগেই বড় মামু ও তার পরিবার প্রাণে বেঁচে যান এক পাকিস্তানি সেনা অফিসারের বদান্যতায়। বিজয়ের ৪ মাস আগে বড় মামুর পাশের হিন্দু প্রতিবেশীর বাড়িটি পাকিস্তানি সেনাবাহিনী দখল করে নেয় এবং সেখানে ক্যাম্প স্থাপন করে। বাড়ির মালিক তার আগেই পরিবারসহ আত্মগোপন করেছেন। ক্যাম্প স্থাপনের পর ক্যাম্পের মেজর বোখারি নামের এই অফিসার বড় মামুর বাড়িতে যাতায়াত শুরু করেন। তার ব্যবহার খুব ভালো। তিনি জানান যে পরিবার থেকে এতদিন বিচ্ছিন্ন হয়ে তার আর ভালো লাগছে না। ঘরের খাবার, ঘরোয়া পরিবেশ ইত্যাদি তিনি খুব মিস করছেন। অতিথিপরায়ণ উদারচিত্ত বড় মামু তাকে প্রায় মধ্যাহ্নভোজ বা নৈশভোজে ডেকে নিতেন। অফিসার বড় মামির রান্নার খুব প্রশংসা করতেন এবং বড় মামুকে সম্বোধন করতেন ভাই বলে। ১৩ ডিসেম্বর সকালে কারফিউ ওঠার পর বড় মামু বাজার নিয়ে ঘরে ফেরেন। তার কিছুক্ষণ পরেই সেই অফিসার ঘরে ঢুকে বড় মামুকে নিভৃতে কিছু কথা বলে বেরিয়ে যান। বড় মামু মামিকে বলেন যে অতি সত্বর ছেলেমেয়ে নিয়ে তিনি যেন গাড়িতে ওঠেন। গোটা বাজার রান্নাঘরে যেখানে আছে তেমনই থাকুক, ঘটনা গুরুতর। গাড়িতে উঠে বড় মামু ঘটনা খুলে বলেন। পাকিস্তানি সেনাবাহিনী থেকে ওই অফিসারকে নিয়োগ করা হয়েছিল বড় মামুর ওপর নজর রাখতে। তারা জানত যে জোহরা তাজউদ্দিন তার বোন, বোনের সঙ্গে তার কোনো যোগাযোগ রয়েছে কিনা সে সম্বন্ধে তথ্য আদায়ের জন্য তিনি বড় মামুর সঙ্গে ভাব করেন। কমাস মেলামেশার পর বুঝতে পারেন যে বোনের সঙ্গে তার যোগাযোগ নেই। ঘর সংসারের দায়িত্ব পালনেই এই ব্যক্তি ব্যস্ত। এরই মধ্যে ব্যক্তিগতভাবেও বড় মামুকে তার ভালো লেগে যায়। সেই দিন তিনি খবর পেয়েছেন যে আজ কিবরিয়া সাহেবের বাড়ির প্রতি বিশেষ নজর দেওয়া হবে। সংকেতটি গুরুতর। তিনি যেহেতু তাকে ভাই সম্বোধন করেছেন, সেই কারণে ভাই হিসেবে তিনি এসেছেন তাকে সতর্ক করতে। অবিলম্বে কিবরিয়া ভাই যেন পরিবারসহ গৃহত্যাগ করেন। অফিসারের সতর্কবাণী অনুসারে বড় মামু তার পরিবারকে নিয়ে আশ্রয় গ্রহণ করলেন ধানমন্ডি থেকে অনেক দূরে গোপীবাগে তার বন্ধুর বাড়িতে। ১৬ ডিসেম্বর ঢাকা মুক্ত হওয়ার পর বিজয়ের আনন্দমুখর পরিবেশে ফিরে এলেন নিজ গৃহে। ফিরে এসে বাড়ির কেয়ারটেকারের কাছে শুনলেন যে তিনি গৃহত্যাগ করার পর অস্ত্রশস্ত্রে সজ্জিত অবাঙালি, বাঙালি, রাজাকার ও পাকিস্তানি সৈন্যরা তাদের বাড়ি ঘেরাও করে তল্লাশি চালায়। তারা যে ট্রাকে করে এসেছিল সেই ট্রাকের মধ্যে কালো কাপড়ে চোখ ও মুখ বাঁধা বেশ কিছু তরুণ ও মধ্যবয়সীকেও সে দেখতে পায়। তাদের কারো কারো আচরণে মনে হয় যে তারা যেন পিতা ও পুত্র বা নিকটাত্মীয়।
কুখ্যাত বদর বাহিনী বুদ্ধিজীবীদের অনেককে তো এভাবেই কালো কাপড়ে চোখ মুখ বেঁধে হত্যা করে বিজয়ের পূর্ব মুহূর্ত পর্যন্ত। বড় মামু ও তার পরিবারকে যে অফিসার বাঁচিয়েছিলেন তার খোঁজ বড় মামু স্বাধীনতার পর পান বহু কষ্টে। ঢাকা সেনানিবাসে তিনি ছিলেন অন্য যুদ্ধবন্দীদের সঙ্গে। বড় মামুকে দেখে তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন। ভারতে POW ক্যাম্পে না যাওয়া পর্যন্ত বড় মামু এই যুদ্ধবন্দীর খোঁজ খবর নিতেন। কখনো তিনি তার জন্য নিয়ে যেতেন শীতের কাপড়, খাবার দাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। সীমালঙ্ঘন, নিষ্ঠুরতা ও নিমর্মতার মধ্যেও মানবিকতার স্পর্শ যেন নতুন করে বেঁচে থাকার প্রেরণা যোগায়। আবার একই মানবজাতির মধ্যে দানবীয় আচার ও আচরণ প্রত্যক্ষ করে আমার ওই নবীন বয়সেই মনে প্রশ্ন উদিত হয়, নিষ্ঠুরতা, বর্বরতা, হত্যা, গণহত্যা ও যুদ্ধের প্রকৃত কারণ কি? প্রশ্নটি নিয়ে নাড়াচাড়া করতেই পার হয়ে যায় জীবনের অনেকগুলো অধ্যায়। পৃথিবীর যাবতীয় আধ্যাত্মিক দর্শন বলে যে অন্যায়, অবিচার, নিষ্ঠুরতা, হত্যা, গণহত্যা, যুদ্ধ প্রভৃতি মানবতাবিরোধী আচরণের মূল কারণ হল অহংবোধ বা ইগো বা নাফস আল আম্মারা, যা মানুষকে অজ্ঞ করে রাখে তার মানব জীবনের প্রকৃত লক্ষ্য সম্বন্ধে। অহংবোধে আচ্ছন্ন মানুষ বিস্মৃত হয় যে তার পৃথিবীতে জন্মানোর মূল কারণ ও লক্ষ্য হল উচ্চ সত্যের। উচ্চ সত্যকে অভিহিত করা হয় আল্লাহ, ভগবান, ঈশ্বর, গড এবং আদি আমেরিকানদের ভাষায় গ্রেট স্পিরিট ইত্যাদি নানা নামে সঙ্গে সংযোগ স্থাপন করা। সংযোগ স্থাপনের মূল দুটি উপাদান হল প্রেম ও জ্ঞান। যে কোনো সভ্য সমাজের প্রাণশক্তি হিসেবে ওই দুটি উপাদানের প্রয়োগ যখন ব্যাপকভাবে ব্যাহত হয় তখনই সমাজের ভারসাম্য নষ্ট হয় এবং বৃদ্ধি পায় অন্যায়, অবিচার, নিষ্ঠুরতা, বর্বরতা, লোভ ও লালসা। পরিশিষ্টে শান্তির সন্ধানে প্রবন্ধে উল্লেখিত পৃষ্ঠা 255। পাকিস্তানি সেনাবাহিনীর সংগঠিত গণহত্যার কারণ খুঁজতে ও বিশ্লেষণ করতে গিয়ে পার হয়ে যায় কয়েক যুগ। বসন্তের প্রভাত অজান্তেই মিলে যায় হেমন্তের সন্ধ্যায়।